রাউন্ড দিতে পারি। এখন আজকের এপিসোডে যাওয়ার আগে আমাদের ফেসবুকের লিঙ্ক দুটো বলে দিই, www.facebook.com/radio.ফুর্তি and www.facebook.com/bhutfm.russell। এই দুটো অ্যাড্রেসে গিয়ে আপনি চাইলেই আমাদের পোস্টে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে পারেন, এবং সেই সাথে আপনি জানিয়ে দিতে পারেন যে আজকে কোন ঘটনাটি আপনার ভালো লাগছে, কোনটি ভালো লাগছে না। কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনার কোনো ঘটনা ভালো না লাগে আপনি আপনার সেই অনুভূতি এক্সপ্রেস করতেই পারেন, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। আর আপনি যে ঘটনাটা ভালো লাগছে সেটাতেও যারা আসেন তারা আপনি সত্যি সত্যি জানেন যে অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন। সো তাদের জন্য আপনাদের শুভকামনা চাই, আপনাদের দোয়া চাই এবং আপনাদের ভালোবাসা চাই। সেটা অবশ্যই আপনি কোথায় জানাতে পারেন? অফকোর্স ফেসবুকে। তো শুরু করছি আজকের ঘটনা। প্রথমেই একটা ইমেল দিয়ে শুরু করতে চাই। জানি না ইমেলটা কেমন লাগবে, যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। স্টুডিওতে গিয়ে শেয়ার করার ইচ্ছা থাকলেও কিছু সমস্যার কারণে না যেতে পারায় লিখে শেয়ার করলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। সময়টা 2015 সালের বর্ষার মাঝামাঝি সময়। টেস্ট এক্সাম শেষ করে সপ্তাহখানিকের মতো কলেজ বন্ধ দেয়। ঘোরাঘুরি পছন্দ করায় আমি, আমার ফ্রেন্ড শান্ত আর এক মামা ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেই। আমরা রাজশাহীর স্থানীয় হলেও মামার বাসা ছিল সিরাজগঞ্জ, এবং সিরাজগঞ্জের তারাস নামক উপজেলার একটি গ্রামে। পরদিন আমরা 3 জন বের হয়ে যাই। বিকেলে বের হওয়ায় পৌঁছাতে রাত 8টা বাজে। বর্ষার সময় হওয়ায় রাস্তা ডুবে যাওয়ায় নৌকায় করে যেতে হয় মামার বাসায়। যেতে যেতে 9টা বেজে যায়। একদম গ্রাম হওয়ায় 9টার পর পুরো গ্রাম স্তব্ধ হয়ে যায়। পরবর্তী দিন আমি আর গ্রাম বের হই, কিন্তু গ্রামের উত্তর দিকে যেতে নিষেধ করে দেয় আমাদের। আমরা কিছুটা অবাক হই। সেই কথা মাথায় না নিয়ে ঘুরতে বের হই। গ্রামটাতে লোকজনের সংখ্যা তেমন একটা বেশি ছিল না। অনেক গাছপালা হওয়ায় দিনের রোদেও গ্রামটা কেমন যেন ছমছমে। গ্রামটা হচ্ছে চলন বিলের মাঝামাঝি স্থানে। চারিদিকে শুধু পানি আর পানি। এলাকাটা বিল অঞ্চল হওয়ায় রাতে খাওয়ার সময় সিদ্ধান্ত নেওয়া হয় যে 12টার পর মামার সাথে মাছ ধরতে যাব। মামা গ্রামের ছেলে হওয়ায় তার এই সকল বিষয়ে জ্ঞান একটু বেশি ছিল। কথা মতো 2টার দিকে বের হই। 3 জনের হাতেই মাছ রাখার ঝালা আর মাছ মারার জন্য ফালা ছিল। আমরা 3 জন 3 দিকে যাই, তবে মামা আমাকে আর শান্তকে উত্তর দিকে যেতে নিষেধ করেছিল। ছোট্ট একটি লাইট দিয়ে মাছ ধরতে ধরতে অনেকটা দূরে চলে যাই। রাতের অন্ধকারে ঠিকভাবে কিছু দেখা যাচ্ছিল না। মাছ ধরতে ধরতে ওই গ্রামের বদ্ধ শ্মশান ঘাটের পাশে চলে আসি। প্রথমে ঠিকভাবে বুঝতে পারছিলাম না, ভালোভাবে খেয়াল করায় পরে বুঝতে পারি যে শ্মশানের ভেতর কোনো মানুষকে দাহ করা হচ্ছে। কখনো হিন্দুদের দাহ করা দেখি নাই, তাই দেখতে ইচ্ছা হয়। আমি ভেজা শরীর নিয়ে উঠে যাই দেখতে, কিন্তু তার আগে অবাক হই যে সেখানে মানুষজনের কোনো কথাবার্তা বা কান্না করার আওয়াজ আসছিল না। আমি ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নিয়েই উপরের দিকে উঠে যাই। গিয়ে যা দেখি সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি 35 থেকে 40 বছরের একটি মানুষ আগুনের ওপর বসে আছে। তার শরীরের চামড়া একদম ঝলসে গেছে, আর সেই লাশ আমার দিকে তাকিয়ে অবিরাম ভাবে হেসে চলেছে। সেখানে কোনো লোকজন ছিল না। চিৎকার দিয়ে জ্ঞান হারাই। আমি সকালে আমার বিছানায় নিজেকে পাই। আমার আশেপাশে অনেক মানুষ ছিল। তাদের আমি ঘটনাটা বলতেই মামা আমাকে ধমক দিয়ে রাগান্বিত গলায় বলে, তোমাকে উত্তর দিকে যেতে নিষেধ করেছিলাম। আমি ভয় পেয়ে যাই কিছুটা। পরে
মামার আব্বু অর্থাৎ আমার নানার মুখে শুনি যে সেই শ্মশান ঘাটে একটি ছেলে নিজের গায়ে নিজে আগুন লাগিয়ে হত্যা করে। তাছাড়া সেই জায়গাটা নাকি একদম ভালো না। অনেকেই সেই শ্মশানের আশেপাশে মাঝে মাঝে কান্না আর হাসির শব্দ শুনতে পেয়েছে, এজন্য সেই গ্রামে কেউ উত্তর দিকে যায় না। এই ঘটনার পর আরো 2 দিন জ্বর থাকে আমার। আমার সাথে খারাপ কিছু হতে চলেছে বা চলছে, আমি সেটা বুঝতে পারছিলাম, কিন্তু বেশি মাথা ঘামাইনি। মনে হচ্ছিল কেউ যেন আমার সাথে আছে। জ্বর হওয়ায় অনেক ক্লান্ত থাকায় রাতে অনেক জলদি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎই কারো চুলের স্পর্শে ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি যে আমি যে কোলবালিশটা নিয়েছিলাম সেটা নাই। তার পরিবর্তে আমি কাউকে ধরে শুয়ে আছি। ভালোভাবে তাকিয়ে দেখি যে সাদা ময়লা কাপড় পরা, চুলগুলো বড় বড়, মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, এরকম একটি অবয়বকে ধরে আছি। তার শরীরের আকৃতি ছিল আমার থেকেও প্রায় 3 গুণ। সে অবয়ব, তার নাক ছিল না, মুখ ছিল না, শুধু ছিল 2টি চোখ। এইটা দেখার পর চিৎকার করে উঠি। চিৎকার করার সাথে সাথে আমার পাশের রুমে থাকা আমার বন্ধু চলে আসে। আমি অবাক হই যে চিৎকার করার 2-3 সেকেন্ডের মধ্যে সে চলে আসে। মনে হয় আমার চিৎকারের অপেক্ষা করছিল। অতিরিক্ত ভয় পাওয়ায় বেশি মাথা ঘামাইনি এই ব্যাপারটা। আর আমার সাথে যে বিষয়গুলো হচ্ছিল এগুলো শান্তর সাথে শেয়ার করিনি। সে আসার আগেই সেই অবয়বটাকে হারিয়ে ফেলি। আমি আমার বন্ধুকে বলি, আমার সাথে আজকের রাতটা একটু থাকো। সে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দেয়। চোখ বন্ধ হবার কিছুক্ষণের মধ্যেই মনে হয় যে আমার রুমের মধ্যে শান্ত আসলো কিভাবে। আমি তো রুমের দরজা খুলিনি। কথাটি ভাবার পর যখন চোখ খুলি তখন যেটা দেখি সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। দেখলাম যে আমার বন্ধুটি মাকড়সার মতন ফ্যানের সাথে ঝুলে আছে এবং গোটা ঘর দেয়ালে মাকড়সার মতন হামাগুড়ি দিয়ে ঘুরছে আর ভয়ঙ্কর আওয়াজ করছে। আমি বাকরুদ্ধ হয়ে যাই। কোনো কথাই বলতে পারছিলাম না, শরীর নাড়াতে পারছিলাম না। আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করতে থাকি, কিন্তু মনে হচ্ছিল কেউ আমার জিহ্বাটা টেনে ধরে আছে। কিন্তু ফজরের পাশের মসজিদে যখন আজান দেয়, মুয়াজ্জিন মাইকে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘরটা স্বাভাবিক হয়ে যায়। আমি দৌড়ে বাইরে গিয়ে চিৎকার করে জ্ঞানহীন হয়ে যাই। যখন জ্ঞান আসে তখন আমার বন্ধুকে জিজ্ঞেস করি, রাতে তুমি কোথায় ছিলা? সে বলে তার রুমেই ছিল। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি, শুধু ভয় কিছুই বলতে পারছিলাম না কাউকে। বাসার পাশের মুয়াজ্জিন যখন এক যুবক ছেলে জিনকে নিজের আয়ত্তে রাখতে পারত এবং মানুষের চিকিৎসা করত, তিনি ছিলেন আমাদের বাসার পাশে। আমাকে ওনার কাছে নিয়ে যাওয়া হয়। সে বলে আমি যখন ছিলাম তখন নিদ্রা নামের একটি খারাপ জিন আমার নজরে পড়ে যায়, মানে তার নজরে আমি পড়ে যাই। তারপর থেকে আমার সাথেই সে থাকতে চায়। মুয়াজ্জিন ভাই বলে যে এই জিন থেকে রক্ষা পাওয়ার অনেক কঠিন। তিনি একটা নির্দিষ্ট দিনে বলেন যে ওই দিনে শ্মশান ঘাটে যেতে এবং লাশ পুরানো যেখানে হবে সেখানে যেতে হবে আমাকে। তারপর 3 বছর আমাকে সিরাজগঞ্জ যেতে হয় খারাপ জিনের হাত থেকে বাঁচার জন্য। এবং কালী পূজা আসার কিছুদিন আগে সেই খারাপ স্বপ্ন আমি দেখতাম। স্বপ্নের মধ্যে কি দেখতাম ঠিক বুঝতাম না, কিন্তু সকাল হলেই নিজের রুমে নিজেকে পেতাম না। সারা শরীর ঘেমে থাকতো। মুয়াজ্জিন ভাই বলেছিলেন কোনো কিছু হলে আমি যেন আয়াতুল কুরসি পড়ি। তারপর আমার শরীর বন্ধ করে দেয়া হয়। দীর্ঘ 3 বছর এই সমস্যায় ছিলাম, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আমি ছাড়াও আমার সাথে কেউ থাকে, কিন্তু বিষয়গুলো এখন স্বাভাবিকভাবেই নেই। কারো এই ধরনের সমস্যা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় জানা থাকে আমাকে জানাবেন প্লিজ। এই ছিল আমার ঘটনা। তাছাড়া আব্বুর সাথে কিছু ঘটনা আমি শেয়ার করবো ইনশাল্লাহ। আর এটা আমার প্রথম স্টোরি, কতটা গুছিয়ে লিখতে পেরেছি জানি না, ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। মাহিম আফনান, কাটাখালী, শ্যামপুর, রাজশাহী। তো এই ছিল আমাদের প্রথম ঘটনা। আশা করছি যে ঘটনাটি আপনাদের আনন্দ দিতে পেরেছে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। প্রথমেই তার সম্পর্ক একটু বলে নেই।
তিনি আমাকে যেভাবে যোগাযোগটা করেছিলেন, তিনি ইমেল করেছিলেন আমাকে, এবং তারপরে যখন তাকে ফোন দেই তখন তিনি বলেছিলেন যে তিনি ভূত এফএম শোনেন এবং ভূত এফএম এ যে ধরনের ঘটনাগুলো আমরা প্রচার করি তার চাইতে, মানে যে ধরনের ঘটনাগুলো আমরা প্রচার করি তার চাইতে অনেক ভালো ঘটনা তার কাছে আছে, এবং সে ঘটনা মানে সব কথাকে হার মানাবে এরকম একটা ব্যাপার। তো এরকম অনেকেই বলেন এবং তাদের কথা মানে নিজের ঘটনা নিজের কাছে সবারই ভালো লাগে, কিন্তু আমি যখন আজকে অফ এয়ারে তার ঘটনা শুনছিলাম তখন আমিও খুব মুগ্ধ হয়েছি যে সত্যিই তো ঘটনাটা খুব অদ্ভুত, এবং এই ঘটনাটি পুরোপুরি তার সাথে ঘটা এবং তার নিজের সাথে ঘটা। গত সপ্তাহে ওনার আসার কথা ছিল, উনি খুব ব্যস্ত একজন মানুষ, যার কারণে গত সপ্তাহে উনি আসতে পারেনি, তার ডিউটি পড়ে যাবার কারণে। তিনি আজকে এসেছেন আপনাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। আমি স্বাধীন মাহমুদ, রাজবাড়ী থেকে এসেছি। প্লিজ আপনার ঘটনা শুনি। ঘটনাটা 2008 সালে, জি আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। জি তা আমাদের কলেজ গড়াই নদীর ধারে আর কি। তা আমি কলেজের হোস্টেলে উঠি। কলেজের হোস্টেলে ওঠার পরে রাত্রে বন্ধুদের সাথে অনেক আড্ডা টাড্ডা হয়। তা একদিন রাত্রে সবাই মিলে ভূতের গল্পগুলোই আলোচনা করছিলাম। আচ্ছা তাই সময় একজন বলল যে শ্মশান ঘাটে যখন মানুষ পোড়ানো হয়, ওই দিনটা যদি অমাবস্যার রাত হয়, তাহলে ওই রাত্রে কেউ যদি শ্মশান ঘাটের মানে নদীর ধারে হাঁটু পানিতে নেমে যদি ওখানে হাত দেয়, তাহলে পানির মধ্যে একটা সিঁদুরের কৌটা পাওয়া যায়। আর এই সিঁদুর কারো গায়ে যদি লাগাই দেওয়া যায়, তাহলে সেই লোকটা ওই লোকটার বশবর্তী হয়ে যায় আর কি। মানে যা বলবে, যা করতে বলবে তাই তিনি মানে সে যা বলবে ওইভাবেই সে চলবে। তা আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমাদের এলাকায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কয়েকজন মিলে আর কি জড়িত হয়ে যায়। তা ওখানে যাই হোক, গ্রাম্য সালিশের মাধ্যমে ওখানে আমাদের যেভাবে টর্চার করা হয়, ওইখান থেকে একজন লোকের উপর খুব রাগ হয় আর কি। মনে হয় যে এই সিঁদুরের কৌটাটা যদি আমি আনতে পারি, তাহলে তো তার উপর ভালো একটা প্রতিশোধ নিতে পারবো। হ্যাঁ, এইরকম ওখানে আমরা যারা আছি এর মধ্যে আমার একটা ফ্রেন্ড ছিল, জিল্লু নাম। ছেলেটা 2014 সালে মারা যায় আর কি, সুইসাইড করে, জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়তো। তো ওকে আমি বলি যে দেখ, উত্তম ভাই তো এই ধরনের গল্প বলছে, তা আমরা দুজন কিন্তু ইচ্ছা করলে এই সিঁদুরের কৌটা আনতে পারি। তা বললো হ্যাঁ, ভালো আইডিয়া। তা আমরা ওয়েট করতে থাকি যে কবে অমাবস্যা আসবে, আর ওই দিনে যদি এই হিন্দু পাড়াতে কোনো মানুষ মারা যায়, তাহলেই তো আমাদের কাজটা করতে হয়ে যাবে। তো এইভাবে দিন যেতে থাকে। প্রায় 3 মাস পরে এরকম একটা দিন আসলো যে ওই দিন অমাবস্যার রাত, আর ওই দিন বিকালেই একটা মানুষ পোড়ানো হয় শ্মশান ঘাটে। কলেজ থেকে অল্প একটু দূরে গড়াই নদী, ওই নদীর ধারে আর কি শ্মশান ঘাট। তা আমরা দুজন রাত 1টার দিকে আর কি কলেজ থেকে বের হই, হোস্টেল থেকে বের হওয়ার পরে শ্মশান ঘাটের উদ্দেশ্যে যাই। তা ওখানে যাওয়ার পরে দেখলাম যে বিকালে যে মানুষটাকে পোড়ানো হয়েছে আর কি, ওনার কাঁথা বালিশ বেডশিট এইগুলো ওই যেখানে পোড়াইছে তার পাশেই রেখে গেছে। আমরা ওইদিকে তাকাইলাম, তাকানোর পরে দেখি ওর মধ্যে কিছু একটা নড়াচড়া করতেছে। এইটা দেখার পরে এখন আমরা যাই হোক যেমনই হয় না কেন, দুজনের খুব সাহস ছিল, এগুলা নিয়ে আমরা হাসি তামাশাই করতাম, যতই ভৌতিক কাহিনী এগুলো হোক না কেন। তা নড়াচড়া করলে তা ও আর কি সাথে সাথে চিৎকার করে একটা, আমিও করি চিৎকার করে দুজন একটু পিছনে ফিরে চলে আসি। আসার পরে আবার ওইদিকে তাকায় দেখি যে না, ওইটা একটা পাখি, হুতুম পেশা, অনেক বড় একটা পাখি। এই পাখিটা ওখান থেকে আর কি, আমরা যখন দেখলাম যে একটা পাখি ওরকম নড়াচড়া করতেছে, তারপরে আমরা ওই হাততালি দিলাম, ওইটা উড়ে চলে গেল ওখান থেকে। তারপরে দুজন আবারও গেলাম ওখানে। যাওয়ার পরে যেখানে মানুষটা পুরাই রাখা হয়েছে ছাইটাই ওখান থেকে নদীতে ভাসায় দেওয়া হয়, ওইখানে কাগজের ফুল দিয়ে কিছু একটা ওখানে বানানো, ওইটা আর কি আকৃতিতে বুঝাইতে পারতেছি না। আচ্ছা, তা এখন প্রথমে আমরা দুজন একসাথে, কারণ যেহেতু দুজন গেছি আর বলছি যে যাই করবো না কেন দুজন একসাথে করবো। তো দুজন একসাথে হাঁটু পানিতে নামলাম, নামার পরে ওই পানির মধ্যে মাটিতে হাত দিয়ে অনেকক্ষণ চেষ্টা করলাম, কিন্তু না, কোনো সিঁদুরের কৌটা নাই, কিছুই নেই। তো তখন আমরা দুজনই চিন্তা ভাবনা করলাম, দুজনই কথা বলতেছি যে মনে হয় একা আসতে হবে, দুইজনে কাজ হবে না। বললাম চল আমরা আজকে চলে যাই, কালকেও তো অমাবস্যা আছে, কালকে একজন করে আসতে যাবে, বা তুই আসবো অথবা আমি আসবো। ও বললো আচ্ছা ঠিক আছে। তারপর আমরা ওই রাত্রে চলে আসি, ওই দিনে আর কোনো কিছু হয় নাই। তো পরের দিন ওকে বললাম, ও বললো যে না রে ভাই, ওখানে একা যাওয়ার মতো পরিস্থিতি নাই, দুইজন যাওয়া একটা সাহসের ব্যাপার, কারো সমস্যা হলে আরেকজন দেখতে পারে। তা এখন আমার তো চিন্তা অন্যরকম, যে আমি যে উদ্দেশ্যের জন্য এখানে আসলাম,
তো সে এক রাত্রে ঘুরে আসলাম, আর আজকে অমাবস্যার পরে আবার কবে অমাবস্যা আসবে, তারপর ওই দিন মানুষ পোড়ানো হবে কিনা, এরকম চিন্তা ভাবনা করে দেখলাম যে না, আমি আজকে যাব, যাওয়াই কপালে। এরপরে ওই সময় তো ইন্টার সেকেন্ড ইয়ারে যারা পড়তো ওদের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কারণে হোস্টেল মোটামুটি ফাঁকা ছিল। আমার রুমে তখন আমি একা, যে কারণে ওই রাত 1:30টার দিকে হোস্টেলে আমার রুমটা তালা দিয়ে আমি বের হয়ে পড়ি। শ্মশান ঘাটের ওখানে যাচ্ছি আর কি। শ্মশান ঘাট থেকে একটু দূরে খেয়াঘাট আছে একটা, খেয়াঘাটের পাশ দিয়ে যেতে হয়। তার কাছাকাছি চলে গেছি, ঠিক এই সময় দেখি যে যেখানে মানুষ পোড়ায় আর মানুষ যারা পোড়াইতে আসে ওরা সাধারণত ওখানে একটা চৌকি বানানো আছে, ওইখানে এসে রেস্ট টেস্ট করে। একটা মানুষ পোড়াতে তো প্রায় 2-3 ঘন্টার ব্যাপার লাগে, কাঠ খড়ি দিয়ে ওখানে পোড়ানো হয়, কারেন্টে পোড়ানোর কোনো সুযোগ নেই। তো তারপরে দেখলাম যে ওই চৌকির উপরে একজন মানুষ বসে আছে, সাদা জামা কাপড় পরা, মনে হচ্ছে পাঞ্জাবি পায়জামা, মানে দূর থেকে যেটা আর কি আমার কাছে মনে হচ্ছে। তা আমি ভাবলাম যে এত রাত্রি এইখানে একজন মানুষ বসে আছে, কি উদ্দেশ্য হতে পারে, বা আসলেও মানুষ কিনা। তা আমি ওই একটু দূর থেকেই ফলো করতেছি ওনাকে, যে আসলে উনি মানুষ নাকি অন্য কিছু। দেখতে কেমন ছিলেন উনি? দেখতে নর্মাল মানুষ, কিন্তু অনেক ফর্সা। নর্মালি ইউরোপ আমেরিকায় যেরকম দেখা যায় মানুষগুলা অনেক ফর্সা, সাদা চামড়া, একদম সাদা। অন্ধকার রাত, অমাবস্যার রাতের মতো একটা রাত্রেও আমি স্পষ্ট দেখতে পারতেছি একদম ফর্সা একটা মানুষ চৌকির উপর বসে আছে। আমি ওখান থেকে প্রায় 20-25 মিটার দূরে আর কি। আর যেহেতু নদীর ধারে আঁকা বাঁকা রাস্তা, গাছপালা আছে, যে কারণে ওই আমাকে দেখতে পারবে না এরকম একটা পজিশনে আমি দাঁড়াই। তো আমি ভাবলাম যে দেখি উনি ওখানে দাঁড়ায় থাকে নাকি চলে যায়। তা কিছুক্ষণ পর দেখি যে না, উনি ওখানে বসেই থাকে। তারপর ওখান থেকে একটু সামনে এসে হাঁটাহাঁটি করে আবার ওখানে যে বসে। তখন চিন্তা করলাম যে রাত তো এইভাবে শেষ হয়ে যাবে, আর আমি এত কষ্ট করে আসলাম একটা উদ্দেশ্য নিয়ে, এখন এইটা যদি আমি এখান থেকে খালি হাতে ফিরে যাই তাহলে তো আমার কষ্টটাই বৃথা হয়ে গেল। তা ভাবলাম যে না, কিছু একটা করতে হবে, দেখি। এরপরে আমি ওই পাশে একটা ঢিল ছিল, ইটের টুকরা একটা আর কি। ইটের টুকরা ওইখানে ওই সময় আর কি ওই লোকটা ওই চৌকি থেকে উঠে ওই যেখানে মানুষ পোড়ানো হয় ওই জায়গা দিয়ে ঘুরতেছে, কি করতেছে ওই বোঝা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে যে ঘুরতেছে। তা আমি ওই ইটের টুকরাটা নিয়ে ওই চৌকির উপরে ঢিল ছুড়ি আর কি। তা ঢিল ছুড়লে পরে ওখানে যাওয়ার ওইটা পরে একটা শব্দ হয়, শব্দ হওয়ার পরে উনি আশপাশে তাকাইতে হবে, ওখানে এসে আবার বসে। তো তখন আমার মনে হলো যে উনি তো মানুষ, মানুষ ছাড়া অন্য কিছু হলে তো চলে যেত এখান থেকে। তো তখন আমার একটু সাহস হয় যে না, আমি যেতে পারবো, কোনো সমস্যা নেই। পরে আমি ওখানে যাই, ওখানে যাওয়ার পরে উনি আমাকে দেখেই মোটামুটি সে প্রচন্ড রাগী ভাব আর কি, বলতেছে তুমি এখানে কি করতে আসছো, এত রাত্রে কেন আসছো, মানুষের এত সাহস থাকা ভালো না। তা আমি বলতেছি যে, আমি ওনাকে দাদু বলতেছি, যে অনেক বয়স্ক মানুষ তো, বলছি দাদু আমি তো একটা কাজে এখানে আসছিলাম, তা আপনি কোথায় যাবেন, আর এত রাত্রে আপনি এখানে বসে আছেন কেন। তা বলতেছে আমি এখানেই থাকি, আমার অনেক কাজ আছে এখানে, তুমি যেখান থেকে আসছো চলে যাও। মানে ওনার কথাগুলা এরকম ছিল যে মনে হচ্ছে যে আমি অনেক বড় একটা অপরাধ করে ফেলছি, প্রচন্ড রাগ আর কি আমার উপর। আচ্ছা, তা আমি বলছি যে আমি এখানে একটা কাজে আসছি দাদু, আমি কাজটা করে যাবো, আপনি কোথায় যাচ্ছেন বলেন, যদি জায়গা না চেনেন কোন দিক দিয়ে যেতে হয় আমি বলে দিচ্ছি, আমার ওই 2-3 গ্রাম পরেই আমার বাড়ি, আর আমি এখানে মনসুর আলী কলেজে লেখাপড়া করি। তা বলতেছে তুমি মনসুর আলী কলেজে লেখাপড়া করো, ওখানে চলে যাও, তোমার অনেক বড় ক্ষতি হবে, বারবার বলতেছি তুমি চলে যাও, এই এলাকায় আর ভুল করেও রাত্রে কখনো এসো না। তারপর আমি বললাম যে দাদু আসলে আমি একটা কাজে আসছিলাম, শুনছি যে এইখানে শ্মশান ঘাটে নাকি অনেক কিছু পাওয়া যায়, বিশেষ করে রাত্রে, যেদিন অমাবস্যার রাত্রে যেদিন মানুষ পোড়ানো হয় ওই দিন আর কি। তা উনি বারবার আমাকে বলতেছে আচ্ছা তোমাকে বলছি না যে তোমার এখান থেকে চলে যেতে। তারপরে আমি বলছি আপনি কে, আপনার বাড়ি কোথায়, আমি তো আপনাকে চিনি না। আমি তো বললাম যে ভালোভাবে কথা বলতেছি, আপনি হঠাৎ করে এত রেগে যাচ্ছেন। তো উনি বলতেছে তুমি বাজারে অমৃত সাহা নামে একজন লোক আছে, চেনো তাকে। আমি বলছি হ্যাঁ চিনি তো, কাপড়ের ব্যবসা করে। তা বলে যে হ্যাঁ। তো বলতেছে ওনার বাবাকে চেনো। তা আমি বলছি যে না তো, ওনার বাবাকে তো চিনি না, নামও জানি না। তা বলতেছে আমি ওনার বাবা। তা বলছি যে ওনার বাবা এত রাত্রে আসছেন, তো ওই যাকে পোড়ানো হয়েছে বিকালে সে কি আপনার আত্মীয়। তা বলছে যে তোমার এত কিছুই জানার দরকার নাই, আমি বলছি তুমি চলে যাও, আর একটা সেকেন্ডও এখানে দাঁড়াবে না। আমি বলছি যে আমি এত কষ্ট করে আসলাম এত দূর থেকে, তো আমার কাজটা আমি করে যাই, আপনার তো আমি কোনো ক্ষতি করতেছি না। এই কথা বলার পরে উনি আমার মানে মুখের উপর একটা চড় মেরে দেয়। তো চড়টা এরকম ভাবে মারে যে আমার মনে হলো একটা বাতাস এসে আমার মুখে লাগলো। আর একটা মানুষ যে একটা চড় মারবে সেখানে তো একটু চাপ লাগবে বা শব্দ হবে, একটা কোনো শব্দ নাই, কোনো চাপ নাই, কিন্তু যে মনে হচ্ছে যে কাটা জায়গায় মরিচের গুঁড়া বা লবণ ছিটাই দিলে যেরকম জ্বালা পোড়া করে আমার মুখটা ওইরকম পুড়ে যাচ্ছে। আমি অবাক হয়ে যাই, মানে ব্যথাও পাচ্ছি, আবার অবাক হয়ে যাই যে এটা তো মানুষ হওয়ার কথা না, মানুষ একটা চড় মারবে,
যেহেতু এইটুকু মাথায় আমার সবসময় কাজ করতেছে যে কোনো শব্দ হলো না, কোনো মানে চাপ লাগলো না, একটা বাতাসের মতো লাগলো আর এরকম হয়ে গেল, তখন আমি প্রচন্ড ভয় পেয়ে যাই যে কি হতে পারে এটা, কেন। আর আমার মাথায় কাজ করছে অন্যটা, আমার তো চিন্তাই হলো সিঁদুরের কৌটাটা, যে আমি যেটা নিতে আসলাম আর এরকম একটা ঘটনা। তারপরে উনি বলতেছে যে উল্টা ঘুরে এক দৌড়ে চলে যাবা, খেয়াঘাটে যাওয়ার আগ পর্যন্ত আর আমার এদিকে তাকাবে না। তা আমি বলতেছি, আমি উনার যখন চরটা মারছে তখনই আমার তো বুঝতে পারছি যে উনি আসলে মানুষ না। আর মানুষ হলে তো মানুষের চর এরকম লাগার কথা না। তো তারপরে আমি বলতেছি আমি একটা কাজে আসছিলাম, আচ্ছা আমি চলে যাচ্ছি, আর আসবো না কখনোই। পরে উল্টা ঘুরে দৌড় দিছি, দৌড়ায় খেয়াঘাটে যাই নাই, খেয়াঘাটে যাওয়ার আগেই আমি তাকাই দেখছি যে কি এটা। তা এখন দেখলাম যে ওইখানে যে জিনিসটা দেখলাম সেটা আমি একদম মানে হঠাৎ করে এরকম দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই, মানে মনে হচ্ছে যে কলিজা কেটে যাচ্ছে, এরকম একটা বিষয়। তো দেখি যে প্রায় 20-30 ফুট লম্বা একটা মানুষ, আহ মানুষই বলা যায়। কালারটা নর্মাল মানুষের মতো না, অন্ধকার রাত হলেও খয়েরি কালারের মতো মনে হচ্ছে, একটা দেহ আকৃতি এরকম 20 থেকে 30 ফুট লম্বা হবে। তা ওই যে শ্মশান ঘাটে যে কিছু যে ব্যক্তির পুরানো হয়েছে আর কি বিকালবেলা, তো উনার যে আসবাবপত্র ওখানে রেখে গেছে, বেডশিট, বালিশ, বিছনা চাদর, কাঁথা টাথা যা আছে এগুলা, তো ওইগুলা সব নিয়ে পানিতে ফেলে দিল, পানিতে ফেলে দিল। আর হচ্ছে যে ওই মুহূর্তটা মানে আমি তো ভাবতেছি যে এখন যে অত বড় লম্বা যদি আমার দিকে সে চলে আসে, আমি যে তাকাইছি, আমাকে তো বলছে যে খেয়াঘাটে যাওয়ার আগ পর্যন্ত এদিকে তাকানো যাবে না। তো তখন আমি দেখলাম যে খেয়াঘাটের পাশ দিয়ে আবার লোকালয়, মোটামুটি অনেকের জনবসতি আছে। তা আমি মানে যখন দেখলাম যে ভিতরে আমার কলিজাটা একদম মনে হচ্ছে যে বের হয়ে যাবে, এরকম পরিস্থিতি আর কি, ওই রকম অবস্থায় দেখে। তো তারপরে আমি ওখান থেকে একটা দৌড় দিই, খেয়াঘাট ঘাটের পাশে আমার একটা ফ্রেন্ডের বাসা আছে, হাবিব নাম। তা ওদের বাড়িতে যে ওই জানলাটা খোলা থাকে নর্মালি ওই সময়, সেপ্টেম্বর অক্টোবরের দিকে ঘটনা, সেপ্টেম্বর জুন মাসের ঘটনা আর কি। তা তখন আর কি আমি ওদের ওখানে জানলা দিয়ে ওকে ডাক দিই, ডাক দেওয়ার পরে ওদের বাড়ি থেকে লোকজন আসে যে এত রাত্রে আমি এখানে কেন, কি করতে আসছি। তা বলছিলাম একটু ঘুরতে আসছিলাম এদিকে, তা শ্মশান ঘাটের ওখানে এরকম এরকম ঘটনা দেখলাম, দেখে তো খুব ভয় পেয়ে গেছি। তা বলছে যে এই শ্মশান ঘাট তো অনেক পুরাতন শ্মশান ঘাট, এই রাস্তা দিয়ে নর্মালি রাত 11টার পরে কেউ কখনো যায় না, সবসময় কোনো না কোনো ভৌতিক কাহিনী ঘটতেই থাকে এখানে। তারপরে ওই ফ্রেন্ডের আম্মু আর কি আমার জন্য লবণ পানি দিল, লবণ পানি খেয়ে তো মোটামুটি একটু তখন সুস্থ হলেন? অনেক লোকজনের মধ্যে তখন একটু আর কি স্বাভাবিক মনে হচ্ছে। তো ওই রাত্রে আমি হাবিবের ওখানে ঘুমাই, তারপর সকালবেলা ওখান থেকে চলে যাই। এরপরে এই ঘটনা মানে এই কাহিনী, ওই সিঁদুরের খোঁড়ার কথা আমি একবারেই ভুলে যাই। যতই চিন্তা করি যে না আমার ওইটা লাগবে, তখন মনে পড়ে যে যে লোকটাকে দেখলাম, বিশেষ করে 20 থেকে 30 ফুট লম্বা, আর মুখের আকৃতি তার দেখতে পারি না ওই মুহূর্তে। তো যাই হোক ভাই, এরপরে আমি আর কখনো ওই ঘাটে বা ওই শ্মশান ঘাটে আর বাট কখনো যা কিছু ঘটেছে এটা পুরোপুরি আপনার সামনে, আপনার হ্যাঁ, নিজের সাথে এবং একদম আপনার সামনে ঘটেছে। সামনে। আসলে গ্রামের মানুষটা একদম পল্লী এলাকা, এই ধরনের ঘটনা সেই আমলে এখনো হয়তো ঘটে, কিন্তু অহরহ ঘটে আর কি। যেহেতু এলাকাগুলো এরকম, লোকালয় খুব একটা নাই, নদীর ধার, তারপরে এইখানে তো মনে করেন যে আপনার মানুষ পোড়ায় যায়, এরপরে হচ্ছে যে আপনার ওই অনেক পুরাতন এলাকা আর কি ওখানে। তো প্রায়ই এই ধরনের কোনো ঘটনা ঘটতে থাকে, কিন্তু আমরা কিছু পোলাপান ছিলাম যারা, যে এরা একটু নিজেরাই নিজেদেরকে অনেক বড় ভাবতাম, ভাবতাম যে না আমরা দেখবো যে কি বিষয়গুলা, আর এই বিষয়গুলা কেন ঘটে। এমনও হতে পারে যে আমরা আমাদের ভাগ্যেরও পরিবর্তন করতে পারবো এদের দ্বারা, সবকিছুকেই তো ভয় পেলে চলে না। কিন্তু ওই যে একটা জিনিস আনতে যেই তো যে ভয়টা পেয়ে গেলাম, এরপর আর কখনো ওইখানে যাওয়া হয় নাই। ওকে, ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের লিখছেন এমডি এরশাদ খানের অনেকবার একটা কমেন্টে তিনি করছেন যে ফার্স্ট স্টোরিটা বানানো আপনার ভালো লাগতে পারে বা খারাপ লাগতে পারে সেটা আপনি বলতে পারেন, কিন্তু কেউ একজন যে ঘটনাটা পাঠিয়েছে সেই ঘটনাটা আপনি যদি বানানো বলেন, তাহলে আপনার কিন্তু সেটা প্রমাণ করার দায়িত্ব আপনার, যে আপনি কিভাবে প্রমাণ করবেন যে তিনি ঘটনাটা বানিয়ে বলছেন বা বানিয়ে লিখেছেন। এটা প্রমাণ করতে পারবেন আপনি? এটা তো সম্ভব না, তাই না? আপনি বলতে পারেন যে আমার এই ঘটনাটা ভালো লেগেছে বা খারাপ লেগেছে। এটা হচ্ছে কাউকে ছোট করা। আমরা কাউকে ছোট করতে চাই না, কাউকে কষ্ট দিতে নাই। এটা তো সবাই আমরা জানি যে কোনো মানুষকেই কখনো কষ্ট দিতে নাই। কেউ যদি ঘটনা পাঠিয়ে থাকে তাকে জাজ করা, এইটা আসলে আপনি বলতে পারেন যে আমার ঘটনাটা ভালো লাগেনি,
বা অবিশ্বাস্য মনে হয়েছে, হতে পারে, কিন্তু তিনি বানিয়ে লিখেছেন এই ব্যাপারটা কিন্তু খুব দুঃখজনক ভাই। এরকম আশা করিনি আপনার কাছ থেকে। জাহিদুল ইসলাম জাহিদ আমাকে লিখেছেন, হ্যালো রাসেল ভাই, আজকে আচ্ছা ভূত এফএম শুনছেন তিনি, ভালো লাগছে। মোহাম্মদ তুহিন আমাদের লিখেছেন, লাভ ইউ ভাইয়া। আমাদের সাথে আছেন শামিমুল ইসলাম শাকিল, ফার্স্ট স্টোরিটা দারুণ হয়েছে। আমাদের সঙ্গে আছেন ফাইয়াজ হোসাইন ফাহিম, রংপুর থেকে তিনি শুনছেন, রেগুলার শোনেন। MRH হাসিব খুলনা থেকে শুনছেন তিনি। লাল নীল কাব্য আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তনিমেশ রয়, মংলা থেকে শুনছেন, খুব ভয় লাগছে, ঘরের ভিতরে আছেন তিনি। আমি ফাহিম আমাদের বলছেন যে ভাইয়া অনেক দোয়া থাকলো, থ্যাংক ইউ ভেরি মাচ। শাকিল খান আমাদের বলছেন যে আছি আপনার সাথে। আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমাদের এই যে পেজ থেকে বলছি সেই পেজটার অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/bhutfm.russell। রাজশাহী থেকে রাকিব রোমেল, আজকে প্রথম ঘটনাটা ছিল রাজশাহী, দ্বিতীয়টা রাজবাড়ী, এবং দুটো জায়গা থেকে আমরা প্রচুর ঘটনা পাই এবং আজকেও পেয়েছি। তো সেই জন্য রাজশাহীবাসীকে এবং রাজবাড়ীবাসীকে অনেক অনেক ধন্যবাদ। রিয়েল পেরারি অ্যাশ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন জাকিরুল ইসলাম সুমন, রাজশাহী থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন মেহেদী হাসান জামাল, খুলনা থেকে শুনছেন। প্রথম ঘটনাটা জোস, তাই জানিয়েছেন তিনি। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো আছেন, আসলে হ্যাং করে গেছে, অনেকের কমেন্ট আসছে এই মুহূর্তে। তো যাই হোক, আমি আবারও কমেন্টে ফিরে আসবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি দিতে হবে। বিরতিতে যাবার আগে জানিয়ে চাই, যারা আমাদের ঘটনা পাঠাতে চান তারা আমাদের ইমেল অ্যাড্রেসটাতে ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhutfm@radio40.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি চান আপনার ঘটনা আমরা পড়ে শুনি। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে পারেন আমাদের কাছে। এই মুহূর্তে রেডিও ফুর্তির পেজে আমি দেখছি MR মুন্না আমাদের সাথে আছেন, আব্দুল্লাহ আল কাফি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আসলে এই মুহূর্তে আরো অনেকেই আছেন। এমডি আসদুজ্জামান আসাদ আমাদের সঙ্গে আছেন। এবং কেমন আছেন? আমি আজকে একা খুব ভয় পাচ্ছি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও হাসান রাকিব, এছাড়াও আছেন আমাদের সঙ্গে তাসফিন, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আবিদ। আজকের ভূত এফএমটা তার কাছে ভালো লাগছে সেটা তিনি জানিয়েছেন। আর আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি জনি, এবং তিনি মেসেজ পাঠিয়েছেন এবং তিনি বলছেন যে তার মেসেজ পড়ি না কেন, এই তো পড়ে ফেললাম। আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন এই মুহূর্তে। একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো নতুন অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি, এডিড এফএম। Bhoot FM. The night comes alive with Gramophone. গ্রামীণ ফোন শুনছেন সব সময় রেডিও ফুর্তি, রেড এফএম। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার ভূত এফএম এ, এবং আশা করছি যে সবাই ভালো আছেন, সবসময় ভালোর দলে আছেন। আমরা সরাসরি কথা না বাড়িয়ে চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি তালহা, পুরান ঢাকা মিটফোর্ট থেকে আসছি। তো রাসেল ভাই, ঘটনাটা আমার ছোটবেলার। আমার বয়স তখন 4। আমরা তখন পুরান ঢাকার একটা বাড়ি, আমি বাড়ির অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এটা হচ্ছে আমরা এখন যেখানে আছি তার পাশের এলাকার নাম হচ্ছে আগানবাব দেউরি। আচ্ছা। তো আমরা যে বাড়িটাতে উঠি, সেই বাড়িটা যখন আমরা উঠি তখন যদি আমরা জানতাম এই বাড়িটার সম্পর্কে তাহলে আমরা কখনো এই বাড়িতে উঠতাম না। তো আমার বয়স তখন 4। আমরা বাড়িটাতে যখন উঠি, তো একদিন বিকালের কাহিনী। বিকেলবেলা আমি একটু বলে রাখি যে রাসেল ভাই, এখন তো বর্তমানে যে বাড়িগুলো হয়, বাড়ির জানালাগুলো সাধারণত থাই গ্লাসের হয়। তো তখনকার বাড়িগুলোতে বা এখন ওই বাড়িতে যে জানালাগুলো আছে সেগুলো হচ্ছে আপনার চারটা খোপ করে যে জানালাগুলো তৈরি করা হয়, আগে বা হতো বা এখন অনেক জায়গায় আছে পুরান ঢাকার। তো সেই ধরনের জানালা ছিল। তো এই বাড়িটার শেপটা ছিল যে প্রত্যেকটা ফ্ল্যাটের সামনে একই বারান্দা, অনেক লং একটা বারান্দা ছিল, সব ফ্ল্যাট থেকে বের হলে একটাই বারান্দা পড়ে। সেই বারান্দা আমি একদিন বিকালবেলা খেলে আমাদের ফ্ল্যাটের বারান্দামুখী যে জানালাটা ছিল, সেই জানালাটার একটা কাঁচ আমি ভেঙে ফেলি। বল লাগার কারণে সে একটা জানালা ভেঙে যায়।
তো যেহেতু বল লাগে, পুরো জানালা তো আর ভাঙে না, মাঝখান দিয়ে একটু ভাঙে, বাকি জায়গা কাটা কাটা হয়ে থাকে। তো সেই জিনিসটা যেহেতু রিস্কি, আমি এই জন্য বাকি পুরো জানালাটা সমান করে ভাঙি। তো ভাঙার পর জানালাটা মানে পিছন দিক থেকে, মানে আমার ঘরের ভিতর থেকে, আমরা যে ছোটবেলায় সিলেটে লেখার জন্য চক দিয়ে যে সিলেটে লিখতাম, চারকোনা চারকোনা সিলেট ছিল, সেই সিলেট দিয়ে আমি ওই জানালাটা ঢেকে দিই। আর ওই বাসা যেহেতু অনেক পুরনো, বাসার মিস্ত্রি বা দারোয়ান মানে কাউকে বললে যে জানালা লাগাই দিয়ে যাবে, কাজটা লাগাই দিয়ে যাবে, এমন মানে বাসার ব্যবস্থাপনা তেমন ভালো ছিল না। তো সেদিন রাতের বেলার কাহিনী, রাসেল ভাই, আমার বাবা ব্যবসার কাছে ঢাকায় ছিলেন না, ঢাকার বাইরে ছিলেন, খুলনাতে। তো বাসায় আমার মা ছিলেন, আমি ছিলাম, আর আমার খালামণি ছিলেন। আর আমার খালামণির কোলে আমার ছোট্ট বোন, তখন নবজাতক শিশু, 2-1 সপ্তাহ হয়তো হয়েছিল। তো হয়তো এই কথা অনেকে জানেন বা জানেন না যে নবজাতক শিশু বা নতুন বাচ্চা যে ঘরে থাকে, সেই ঘরে সাধারণত একটু ছোটখাটো একটু ঝামেলা হয়েই থাকে। তো এই কারণে বাচ্চাদের গলায় কিংবা কোমরে তাবিজ টাবিজ বেঁধে দেওয়া থাকে। এমনিতেই বাসায় ঝামেলা, তারপর আবার আমার ছোট বোন। তো সেদিন রাতের বেলার কাহিনী, রাসেল ভাই, রাত 3টার দিকে আমার মা দেখতে পারেন যে জানালার ওই পাশে সাদা কাপড় পরা, খুব লম্বা, মানে আমাদের জানালার সাইজটা অনেক ওয়াইড ছিল, কেউ যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। তো আমার মা ভাবতেছেন এত রাতে স্বাভাবিকভাবে এই বাসায় রাত 7টা-8টার পর সাধারণত মানুষ বারান্দায় হাঁটাহাঁটি করে না, কারণ এই বাসার সম্পর্কে সবাই কম বেশি জানে। তো আমার মা ভাবতেছেন রাত 3টার সময় আসার কোনো কথাই না, এখানে কেউ হাঁটাচলা করার কথা না। তো আমার মা আমার রুম থেকে বের হয়ে ফ্ল্যাটের, মানে আমাদের রুম থেকে বের হয়ে ফ্ল্যাটের মেইন দরজায় গেলেন। মেইন দরজায় গিয়ে আমার মা দেখতে, মানে আমাদের যে মেইন দরজা ছিল, দরজাটা একটু জায়গা জায়গা ফাঁকা ফাঁকা ছিল, কাঠের দরজা। সেই দরজা দিয়ে দেখতেছিলেন যে সামনে যে ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটের গেটটা খোলা আছে কিনা। তো এটা দেখতেছেন কারণ ওই ওই ফ্ল্যাটে একটা ছেলে আছে যে জন্ম থেকেই পঙ্গু। ওই ছেলের বাবা এই ছেলের পঙ্গু হওয়ার কারণে মাজার পূজা করতেন, আর মাজারে অনেক মান্য টান্য করতেন তার ছেলের সুস্থতার জন্য। তো সে প্রায় সময় রাতেবেলা বাসায় আসতেন। তো আমার মা ভাবতেছেন যে সে কি না নাকি অন্য কেউ, সেটা দেখার জন্য। তো আম্মু দেখলেন না, ওই বাসার গেট বন্ধ, জানালা বন্ধ, সবই বন্ধ। তো আম্মু কৌতূহল নিয়ে আবার ঘরে চলে আসছেন। ঘরে চলে আসার 5 মিনিট পরে রাসেল ভাই দেখলেন যে ওই ছায়াটা চলাফেরা মুভ না করে একদম আমার যে ভাঙা জানালাটা ছিল, ভাঙা জানালাটার সামনে স্টিল দাঁড়ায় যায়। দাঁড়ায় যাওয়ার কিছুক্ষণ পর আমার যে সিলেটটা দিয়ে আমি ঢেকে রাখছিলাম জানালাটা, সেই সিলেটটা ওই জায়গা থেকে ছিটকে যায়, ওই জায়গা থেকে সিলেটটা পড়ে যায় নিচে। আমার মা তখন কাইপা উঠেন। আমি তো ঘুমানো, আমি কিছুই জানি না, আমি সকালবেলা আমার মার থেকে সব শুনছি। তো তখন রাসেল ভাই আমাদের ঘরে, সেই মানে যে ছিল জানালার ওই পাশে, সে আমাদের ঘরে হাতটা প্রবেশ করায়। হাতের অবস্থা যদি আমি বলি রাসেল ভাই, আমরা সাধারণত যে পাঞ্জাবি পরি বা যে জামাগুলো পরি, আমাদের হাতটা কিন্তু এতটা ঝুল হয় না, কিন্তু ওই যে জামাটা ছিল, সাদা কালার জামাটা, প্রচুর পরিমাণ ঝুল ছিল। আর হাতের অবস্থা যদি বলি, যে তার নেইল গুলো প্রচুর পরিমাণ লং আর শার্প ছিল। আর হাতের চামড়াগুলো, আমরা সাধারণত মাছের উপরে যে জিনিসটা, আমরা সাধারণত মাছের আইসটা বলি, তো মানে পিছিয়ে যে জিনিসটা আর কি, তো তার হাতের অবস্থা এমন ছিল। তো বাসায় যেহেতু 2টা বাচ্চা, আর বাসায় কোনো ছেলে পুরুষ মানুষ নাই যে আমার মা তাকে দিয়ে কিছু করাবে। তো আমার মা যদিও ভয় পাচ্ছিলেন, তবু 2টা বাচ্চার দিকে তাকায় সে সাহস করে, প্রোটেকশনের জন্য সাহস করে ছুরি নিয়ে ওই হাতের সামনে যান, হাতের সামনে গিয়ে চিল্লায় বলেন, এই তুই কেন দেখবো। তো তখন হাতটার মানে তেমন কিছু হয় না, হাতটা পিছন দিকে চলে যায়, জানলা থেকে বের হয়ে সে, আমি একটা কথা হয়তো বলিনি যে বাসার 2টা সিঁড়ি ছিল। একটা সিঁড়ি দিয়ে সাধারণ মানুষ সবাই চলাফেরা করতো, আর একটা সিঁড়ি ছিল যেটা বাসার পিছন দিকে, সেই সিঁড়িটা সব সময় বন্ধ থাকতো। তো ওই ছায়াটা মানে জানলা থেকে হাত বের করে সেই সিঁড়ির দিকে চলে যায়। তো সেদিন রাতের বেলা জাস্ট আমাদের সাথে এইটুকুই হয়। ঠিক পরের দিন রাসেল ভাই, একদম ঠিক তার পরের দিন এই কাহিনী। আমাদের ফ্ল্যাটে 2-3টা ফ্যামিলি থাকতো, আমরা একটা রুম নিয়ে থাকতাম ঢাকাতে প্রথম। তো আমাদের 5জন ফ্যামিলিতে মানে খুব রাতের বেলা হাজবেন্ড ওয়াইফ রাতে ঝগড়া করতেছিল। রাতে ঝগড়া করে তার ওয়াইফ হাজবেন্ডের সাথে আর করে ঘর থেকে বের হয়ে যায়। ঘর থেকে বের হয়ে ঠিক সেই দিকে যায় যে দিকের সিঁড়িটা বন্ধ থাকে সবসময়, আমরা থাকলাম 7 তলায়। সেই দিকে গিয়ে সে যা দেখতে পারে যে একটা লাশ আমরা যখন দাফন করি, দাফন করার আগে কিন্তু তার উপরের দিকটাও বাঁধা থাকে, নিচের দিকটাও বাঁধা থাকে, মানে মাথার দিকটাও বাঁধা থাকে, পায়ের দিকটাও বাঁধা থাকে। ঠিক সেই বাঁধা অবস্থায় একটা লাশ
দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায় আছে। তো সে সেটা দেখে মানে কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারে না। সে চিল্লাফাল্লা করে তার হাজবেন্ডকে এসে জড়ায় ধরে, ঝগড়া টগড়া সবই বাদ, এসে জড়ায় ধরে চিল্লায় কান্না শুরু করে। তো তার চিল্লাচিল্লি শুনে, যেহেতু আমরা একই ফ্ল্যাটে থাকতাম, আমরা সবাই উঠে গেছি। আর ওঠার পরে উনি বলছেন যে আমি কোনো এইগুলা দেখছি। তো রাসেল ভাই, ওই বাড়িতে এইসব ঘটনা খুবই মানে কমন একটা ব্যাপার ছিল, যারা ওই বাড়ি হওয়ার পর থেকে স্টিল নাও সেটা ফেস করে। এমনকি ওই বাসার আমি 5 নম্বর তলা আর 2 নম্বর তলায় এইসব কাহিনী একটু বেশি হয়। তো রাসেল ভাই, আমার একটা ফ্রেন্ড, মানে আমি গত 2 বছর আগে আমার একটা ফ্রেন্ড ওখানে ভাড়া থাকতো। তো তার কাছে আমি গিয়েছিলাম, সে 2 নম্বর তলায় আর কি থাকতো। তো সে এমন বলেছিলেন যে গরমের কারণে যদি কেউ মানে সাধারণত এই বাসায় গ্রামগঞ্জের মতো, মানে ধরেন গ্রামগঞ্জে যেমন 7টা-8টার দিকে পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যায়, কোনো আওয়াজ টাওয়াজ কিছু থাকে না, তেমন এই বাড়ির অবস্থা পুরান ঢাকায় থাকা সত্ত্বেও এই বাড়ির অবস্থা এমন ছিল যে 7টা-8টার পরে সাধারণত খুব বারান্দা বের হতেন না। আর যাদের যত কাজটা ছিল সব দিনের বেলা শেষ করে আসবে এইসব করতেন। তো সে রাতের বেলা, তার ফ্ল্যাটটা ছিল হচ্ছে আপনার যেদিকে সেটা বন্ধ, আমি বলছি যে যেদিকে সেটা বন্ধ সেদিকের ফ্ল্যাটে সে তার ভাড়া থাকতো। তো রাতের বেলা সে জানালা খুলে ঘুমায় গরমের কারণে। তো সে যা দেখতে পারে যে একদম পুরো শরীর ঢাকা 6টা মানুষ কফিনে করে কাউকে নিয়ে বারান্দার এই পাশে যাচ্ছে আর এই পাশে আসতেছে। তো সেগুলো সহ্য করতে পারে না, যদিও তার সাহস ছিল, অনেক সাহস ছিল, কিন্তু সে এই ধরনের দৃশ্য মানে বলতে গেলে যতটুকু, কিংবা যে দেখতেছে তার অবস্থা একটু বেশি খারাপ ছিল, বলে বোঝানোর মতো না যে অবস্থাটা কত ভয়ানক। তো এইখানে যাচ্ছে আর ওইখানে আসতেছে, সে সেটা দেখে জানলা বন্ধ করে দেয়। এরকম মানে কেউ জানলা খুলে ঘুমালে সে এরকম কাহিনী ফেস করবেই। এমনকি রাতের বেলা যদি কেউ দরজা খুলেও বের হয়, সে এই লাশ জাতীয় বা মরা মানুষ জাতীয় জিনিসই দেখতো, মানে লাশ দাঁড়ায় আছে বা কেউ ঘুমায় আছে, কেউ কান্না করতেছে, মরা মানুষ, এইসব টাইপের সব জিনিস ফেস করতো। তো আমরা যখন এই বাসা থেকে চলে আসি, আমরা 4 বছর ছিলাম মোট ওইখানে ওই বাসায়। তো আমরা চলে আসার 1 মাস আগে ওই বাসায় 2জন ভাই, মানে আপন 2জন ভাই ওই বাসার দারোয়ান ছিলেন, দারোয়ান বা মিস্ত্রি এমন কিছু ছিলেন আর কি। তো 2জন ভাইয়ের একজন, আমি ঠিক নাম বলতে পারতেছি না, কনফিউজ। তো একজন ভাই 5 তলায়, ওই বাসার একটা ব্যাপার ছিল যে বারান্দায় কোনো লাইট লাগালে সেটা বেশি দিন টিকতো না, সেটা যে কোনো তালাই হোক। তো 5 তলার একটা কাহিনী যে ওই দারোয়ান, সে তার চোখের সামনেই দেখতেছিল যে বাসার যে সিঁড়িটা যেদিকে অফ, সেই সিঁড়ির দিকে তার মতোই কাউকে, মানে তাকেই কেউ যেন টেনে হিচড়ে পা ধরে টেনে নিয়ে যাচ্ছে ওই কর্নারের দিকে। আর সে হামাগুড়ি দিয়ে বাঁচার চেষ্টা করতেছে আর খুব কান্না করতেছে, তার মুখে রক্তাক্ত অবস্থা, যেন তার মুখে কেউ আঁচড় দিচ্ছে, তার মুখ রক্তাক্ত, আর সে হামাগুড়ি দিচ্ছে বাঁচার জন্য, কিন্তু সে পারতেছে না, তাকে টেনে নিয়ে যাচ্ছে। আর সেটা সে নিজেই দেখতেছে তার চোখের সামনে, তার মতো কাউকে নিয়ে যাচ্ছে। তো রাসেল ভাই, আমরা যখন বাসা থেকে চলে আসি, আমি তার বেশ কিছু বছর পর আমার ওই বাসায় যেহেতু আত্মীয় স্বজন ছিল, অনেক পরিচিত মানুষ ছিল, আমি তাদের সাথে দেখা করতে যাই। তো আমি যাওয়ার পরে যে স্যাড নিউজটা শুনি যে আমরা ওই বাসা থেকে চলে আসার কিছুদিন পরে ওই দারোয়ানটার লাশ পাওয়া যায় ছাদে। কে মারছে, কিভাবে মারছে তা কেউ জানে না। যেহেতু এই বাসার অবস্থা খারাপ সবাই জানে, তাই সবাই ধারণা করে নিছে যে এমনই কিছু হবে, বিকজ তার মানে মুখের অবস্থা খুবই বিদঘুটে ছিল, এমনকি দেখছে তার চোখও উঠানো, মানে খুবই মানে সহ্য করার মতো না, এমন তার ফেসটা এমন খারাপ ছিল। তো রাসেল ভাই, আমরা ওই বাসা থেকে যখন চলে আসার পর আমরা এখন মানে আমি এখন যে বাসাতে আছি, এই বাসাতে আসার পর পার্সোনালি শুধু আমার সাথে একটা ঘটনা ঘটে। এটা আমি ছোট্ট করে বলি রাসেল ভাই, যে শীতকাল ছিল, সকালবেলা মানে ফজরের কিছুক্ষণ আগে আমি মানে আমার চোখে ঘুম মানে পুরোপুরি নাই, আমি চোখটা মেলেও রাখিনি, আবার পুরোপুরি বন্ধ না, আমতা আমতা করে তাকাইছিলাম। তো মানে আমার সামনে যা আছে আমি ক্লিয়ারলি দেখতেছি। তো আমি দেখতেছিলাম রাসেল ভাই, আমার রুমের যে দরজা থেকে মানে আমার ফ্লোর থেকে পুরো সিলিং পর্যন্ত এমন সাইজের কেউ আস্তে আস্তে আমার কাছে আসতেছে। আর যতই কাছে আসতেছে ততই আমি আমার শক্তি হারাচ্ছি, আমার শরীর আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, আমি কোনো কিছু করার সাহস পেতেছিলাম না, কোনো শক্তি পাচ্ছিলাম না। তো আমি ক্লিয়ারলি দেখতেছিলাম রাসেল ভাই যে ওই অবয়বটা আমার সামনে আসার পর আমি যেহেতু খাটের কর্নারে ছিলাম, মানে যেদিক থেকে খাট থেকে নামবে ওই কর্নারে আমি শুয়েছিলাম। তো সেই অবয়বটা কাছে এসে আমরা নামাজের সময় যেভাবে রুকু দিই, মানে কোমরটা যেভাবে ভাঙি,
ঠিক সেইভাবে কোমরটা ভেঙে একদম পুরোপুরি আমার মুখের সামনে তার মুখ মিলিয়ে সে খুব জোরে জোরে গরম নিঃশ্বাস ছাড়তে থাকে, যেটা আমি পুরোপুরি ফিল করতেছিলাম। কিন্তু তার চেহারার দিকে তাকানোর আমার কোনো রকমই সাহস ছিল না। আমি মানে মুখ নাড়া নাড়া আয়াতুল কুরসি পড়তে থাকি আর মনে মনে সাহস রাখি না, ও আমার কিচ্ছু করতে পারবে না। তো আয়াতুল কুরসি পড়া যখন শুরু করছি আমি, তো তখন দেখলাম যে ওই অবয়বটা সোজা হয়ে দাঁড়ায় আমার গেট পর্যন্ত গিয়া মানে দাঁড়াইছে। দাঁড়ানোর পর সে লাফালাফি করতেছে আমার কাছে আসার জন্য। সে একবার সামনে আসতেছে, একবার পিছনে যাচ্ছে, একবার সামনে আসতেছে, পিছনে যাচ্ছে, মানে ছটফট করতেছে আসার জন্য, বাট পারতেছে না। তো যেহেতু তার আর আমার মাঝে একটা ডিস্টেন্স হয়ে গেছে, সেই কারণে আমি একটু সাহস নিয়ে বসে পড়ি। বসার পর আসলে আমি বলছিলাম না আগে যে শীতকাল ছিল, বাসার ফ্যান বন্ধ ছিল, কোনো দিক দিয়ে বাতাস আসার কোনো কারণ নেই। তো আমি যখন উঠে দাঁড়াই তখন দেখি যে মানে আমার রুমের দরজার পর্দা নড়তেছে, মানে এই মাত্র কেউ গেল আর পর্দাটা নড়তেছে। তো আমার চোখে যেহেতু এটা ভাসতেছে, আমি মাত্র এমন কিছু দেখলাম। তো আমার রুমের বরাবর হচ্ছে আমার বোনের রুম, ছোট বোনের রুম। তো ঠিক তখনই 2-3 সেকেন্ড পর আমার আম্মু ওই রুম থেকে বের হয়। তো আম্মুকে দেখে মানে চোখে যেহেতু আগের জিনিসটা ভাসতেছিল, আম্মুকে দেখে আমি ভয় পাই, যে আমি কাইপা উঠে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায় ভয়। তো আমার আম্মু আমার কাছে দৌড়ে আসে যে বাবা কি হয়েছে। তো আমি বললাম যে আম্মু এই মাত্র এরকম কাহিনী হয়েছে, যার কারণে আমি এরকম ভয় পেয়েছি। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আর রাসেল ভাই, আপনার জন্য ছোট্ট একটা মেসেজ আছে আমার কাছে। আমার একটা আপু ইউএসএ থাকে, তানজিম আঞ্জুম খালিদ। তো তার বাবার সে ইউএসএ থাকা সত্ত্বেও আপনাদের একটা এপিসোডও মিস দেয় না। ওকে, তো তার পক্ষ থেকে আপনাদের কাছে মেসেজটা ছিল, তার আপনাকে হাই বলছে। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এমডি নাইমুর রহমান আছেন, ভাঙ্গুড়া থেকে শুনছেন তিনি। এমডি জীবন খান এফএক্স আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন শাকিল খান, আমাদের সঙ্গে আছেন নাজমুল ইসলাম শিমুল, এবং তিনি ইউএসএ থেকে শুনছেন। 4 বছর পরে তিনি আজকে আবার ভূত এফএম শুনছেন। ওয়েলকাম ব্যাক, এবং আশা করছি আপনার ভালো লাগছে আজকে। আমাদের সঙ্গে আছেন রাকিব রোমেল, এবং তিনি বলছেন যে আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমাদের সঙ্গে এমডি মিসকাত আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাহিল ইসলাম, এবং তিনি বলছেন যে বিশ্বকাপ ফুটবল চলছে, এর মাঝে ভূত এফএম চলছে, ভূত এফএম মিস হবে না ভাই। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নিসাত হাসান, এবং তিনি বলছেন যে প্রথম কমেন্ট করলাম, আই লাভ ভূত এফএম, নোয়াখালী থেকে তিনি লিখেছেন। আফরিন মীর আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন যে আজ আমার স্টোরিটা প্লে করা হবে। অনিক বাবু আমাদের সঙ্গে আছেন, এবং ফার্স্ট স্টোরিটার কথা বলেছেন। ফার্স্ট যে ইমেলটা পড়ছিলাম সেই ইমেলটা সম্পর্কে তিনি বলেছেন অনেক ভালো লেগেছে। এমডি প্রিন্স খুলনা থেকে শুনছেন। রিয়াজউদ্দিন খান পলক বংশাল থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন কামরুজ্জামান সিয়াম, প্রতিবারের মতো আজও তিনি শুনছেন। জাহিদ হাসান শাওন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আশা, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আচ্ছা তিনি বলছেন যে কোলবালিশ নিয়ে যে ঘটনাটা বললাম, তিনি বলছেন ঘুমাবেন কিভাবে। এবং এখনো যে ঘটনাটা শুনলাম, এটা যদি আপনি মনে করেন যে আপনার জানালা দিয়ে, গরমের দিনে আমরা সাধারণত জানালা খুলেই শুই, তো সেখান থেকে এরকম একটা অদ্ভুত টাইপের হাত, শুধু হাত, কোনো চেহারা না, কোনো মানুষ না, শুধু হাত ঢুকে পড়ে, এবং আপনি হঠাৎ করে ঘুম ভেঙে যদি সেই হাতের দিকে আপনার চোখ যায়, তাহলে ডেফিনেটলি সেটা খুব ভয়ঙ্কর একটা অনুভূতি হওয়ার কথা। এটা আপনার ঘরেই করতে পারে, কারণ যে ঘটনাটা তিনি শোনালেন সেটা ঘরে এবং ঢাকা শহরে ঘটেছে, তো যে কোনো জায়গায় এটা ঘটতেই পারে। বিপ্লব আমাদের সঙ্গে আছেন, ফার্স্ট স্টোরিটা বেস্ট ছিল। আমাদের সঙ্গে আছেন জনি খান, এবং তিনি বলছেন আমি আছি ভাইয়া। আমাদের সঙ্গে আছেন সুজন, এবং বরিশাল থেকে তিনি শুনছেন। সুলতান হোসেন বাদশাহ আমাদের সঙ্গে আছেন। সোহাগ সরকার আমাদের সঙ্গে আছেন। ড্রিমলেস কিং আমাদের সঙ্গে আছেন, চুয়াডাঙ্গা থেকে শুনছেন তিনি। SH সিয়াম শাহরিয়ার আমাদের সঙ্গে আছেন, খুব ভালো লাগছে তাই তিনি জানিয়েছেন। TCB তামিম আমাদের সঙ্গে আছেন, স্টোরিগুলো জোস হচ্ছে তাই তিনি জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি RJ রাজু, এবং ভূত এফএম নাইস শুনছেন গোলাম বাজার থেকে। আমাদের সঙ্গে আরো আছেন এই মুহূর্তে হচ্ছে পাপ্পু দাস, এবং তিনি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে মুন্না খান আছেন। না, এটা আমাদের অ্যাপ না ভাই, আপনি যেটা শুনছেন, যেখান থেকে শুনছেন এটা ভুল জায়গা থেকে শুনছেন। আপনি আপনার যদি অ্যান্ড্রয়েড, আপনারটা অ্যান্ড্রয়েডই দেখতে পাচ্ছি, আপনি জাস্ট গুগল প্লে স্টোরে গিয়ে টাইপ করুন রেডিও ফুর্তি, সেখানে গেলে আপনি দেখবেন একটা পার্পল কালারের অ্যাপ আপনি পেয়ে যাবেন। সেই অ্যাপটা ডাউনলোড করলে আপনি আমাদের সরাসরি শুনতে পাবেন। আরিয়ান জোহান ইসলাম আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন আশিকুর রহমান, এমডি আশিকুর, এবং যশোর থেকে শুনছেন তিনি, যশোর ক্যান্টনমেন্ট থেকে। আব্দুল্লাল মেহেদি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমান আহমেদ, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি নাইমুর রহমান।
আমার সঙ্গে আছেন এমডি আশিক, এছাড়াও আছেন ফারহান আহমেদ, আছেন শীতল ঘোষ সহ আরো অনেকে। তো যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। এবং আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/read.ফুর্তি and www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজে গিয়ে আপনি চাইলে আমাদেরকে লিখতে পারেন, কমেন্ট করতে পারেন। আমাদের যে রেডিও ফুর্তির পেজ, সেখানে তাহিম আফ্রিদি আমাদের সঙ্গে আছেন, মেহেদী হাসান সানি আছেন আমাদের সঙ্গে, মঞ্জুরুল ইসলাম আরিয়ান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তৌফিকুল ইসলাম, আমাদের সঙ্গে আছেন মুকুল খান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে অমিক খান, আমাদের সঙ্গে আছেন রাতুল, আছেন শিমুল, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও ওয়াহিদুজ্জামান সাইম বোধহয় হবে নামটা, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও অর্ণব ঘোষ আছেন আমাদের সঙ্গে, এছাড়াও দেখতে পাচ্ছি এই মুহূর্তে আছেন আলিফ আছেন আমাদের সঙ্গে, আলমগীর হোসেন মেহেদি, ALX আমাদের সঙ্গে আছেন, আরো অনেকেই, আর রোহান আছেন আমাদের সঙ্গে, দ্য গ্রেট লিটল বয় আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জিয়া আহমেদ, ইভান সহ আরো অনেকে। তো আমাদের ছোট্ট একটা বিরতি আবারও নেবার সময় চলে আসছে, কিছু করার নেই, আসলে এই আওয়ারটা শেষ হয়ে যাচ্ছে, তারপর আমরা আবারও শুনবো আপনাদের ঘটনা, সুতরাং আপনাদেরকে শোনাবো ঘটনা। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। আরো একবার জানিয়ে দিই কোথায় ঘটনা পাঠাতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি FM and do ফুর্তি। Bhoot FM. The night comes alive with Gramophone. Yes, the night comes alive with Gramophone। শুনছেন সব সময় রেডিও ফুর্তি FM, আমি রাসেল আছি সাথে। এবং আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুর্তি FM, এবং আশা করছি সবাই ভালো আছেন এবং পুরোটা সময় ভালোর দলে আছেন। আমাদের সঙ্গে যারা অতিথি আছেন তাদের কাছে আবারও ফিরে যাব এবং আরো একটা ঘটনা নিয়ে। আমাদের প্রথম অতিথি আপনাদের সাথে এই মুহূর্তে আছেন। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আমি স্বাধীন মাহমুদ। আমার জীবনের সাথেই ঘটে যাওয়া আরেকটি ঘটনা শেয়ার করার জন্য আবার বসলাম। 2007 সালের একটা ঘটনা বলবো। আমার এলাকার ঘটনা, একদম চোখের সামনেই ঘটে এবং আমার সাথেই ঘটা ঘটনাটা। তখন বৈশাখ মাস, আমাদের মাঠে পেঁয়াজের মৌসুম চলছিল। তা মাঠের চাষিরা সাধারণত পেঁয়াজ উঠানো বা গরমের সময় দুপুরের দিকে নদীতে গোসল করতো আর কি। তো ওই সময় আমাদের এলাকার একজন লোক নদীতে গোসল করতে যায় 12টার দিকে। তো ওনার গামছা লুঙ্গি নদীর ঘাটে রেখে নদীতে গোসল করতে যায়। আর ওনার বাড়িটা ছিল নদীর ধারে না, নদীর পরে যে মাঠ, ওই মাঠের পাশের গ্রামে। তো এখন দেখা যায় যে সন্ধ্যা হয়ে গেছে, উনি আর মাঠ থেকে ফিরে আসে নাই। তারপরে সবাই খোঁজাখুঁজি করে, কোথাও ওনাকে পাওয়া যায় না। তারপরে একজন বলে যে উনি তো নদীতে গোসল করতে গেছিল, তা আমরা খুঁজে দেখতে পারি যে যেখানে গোসল করতে গেছিল ওইখানে কোনো ক্লু পাওয়া যায় কিনা। এরপরে আমরাও গ্রামের কয়েকজন ওনাদের সাথে আসি, এসে ওই নদীর যেখানে গোসল করতে আসছিল ওখানে এসে দেখি ওনার লুঙ্গি গামছা উপরেই আছে, বাট মানুষ নাই। তা যাদের সাথে কাজ করতেছিল এরা তো বললো যে গোসল তো 12টার দিকেই করতে গেছে, তা এখনো তার গামছা লুঙ্গি এখনো নদীর ঘাটে আছে আর উনি নাই এখন, কোথায়? তা তখন তো সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছে। তা আমরা বললাম যে মনে হয় নদীতে ডুবে যেতে পারে। আবার ওনার বাড়ির লোকজন বললেন যে উনি তো সাঁতার জানতো না। তো ওই রাত্রে আর কিছু না করে বললাম যে আমরা সকালবেলা সবাই আসি, খোঁজাখুঁজি করে দেখি পাওয়া যায় কিনা। তো তারপরে সবাই পরের দিন সকালবেলা ওই নদীতে ওখানে নেমে, ওখানে অনেকটা পানি, মোটামুটি গভীর আর কি। তা আমরা অনেকেই যারা ভালো ডুবাইতে পারি, তো সবাই ডুবাই দেখলাম যে কোথাও পাওয়া যায় কিনা। তো এইভাবে আমি এক সময় দেখলাম যে একটা জায়গা ওই নদীর ঘাট থেকে অল্প একটু দূরে, অনেক গভীর, তা সেইখানে অনেক নিচে আর কি একটা মানুষের মতো মনে হচ্ছে, হাত পা আছে এরকম। তো আমি উঠে চলে এসে বললাম সবাইকে যে এরকম ব্যাপার, এখানে তো মনে হচ্ছে যে আছে। তো আমার উপর থেকে কিছু দড়ি দেওয়া হলো। তা বললো যে যদি লাশই হয় লাশের পায়ের সাথে বেঁধে দিয়ে আসতে।
তা আমি আবারও ডুব দিয়ে ঠিক সেম পজিশনে যে পাইলাম, পাওয়ার পরে পায়ের সাথে বেঁধে দিয়ে চলে আসলাম। আসার পরে টেনে ওঠানো হলো। তো ওঠানোর পরে দেখা গেল যে উনি তো ততক্ষণে মারা গেছে, আর অনেক গভীর ছিল ওখানে। ওখান থেকে লাশ হয়তো আরো 5-7 ঘন্টা থাকলে ভেসে উঠতো আর কি। তো তখনও ভেসে ওঠে নাই। তো তারপরে ওনাকে তো নর্মালি ওই দিনেই দাফন কাফন করা হলো। এটা কোনো নর্মালি আর কি, এটা কোনো কাহিনী না। তো তার কয়েকদিন পরে, প্রায় 10-12 দিন পরে, আমাদের বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে একটা ফুটবল ম্যাচের আয়োজন ছিল। শুনছিলাম যে বাইরে থেকে অনেক লোকজন হায়ার করে নিয়ে আসা হয়েছে, অনেক ভালো খেলা। তা আমি বিকালের দিকে সাইকেল নিয়ে ওই নদীর ধার দিয়ে একটা আঁকাবাঁকা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে সাইকেল চালায় ওই মাঠে খেলা দেখতে গেছি। তা খেলা সন্ধ্যার দিকে শেষ হয়ে গেছে। এরপরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সন্ধ্যা পার হয়ে গেছে। এই সময় আমি একা একা আবার সাইকেল নিয়ে চলে আসতেছি। তা যে পথ দিয়ে নর্মালি যাওয়া আসা করছি, এই পথটা একদমই ছোট পথ, আঁকাপাকা পথ, চওড়া একদমই কম, জাস্ট মানুষ চলাচল করতে পারে। কিন্তু আমি সাইকেল নিয়ে যাচ্ছি আর গেছি আর কি ওখানে। তা ফিরে আসার সময় ওই পথের দুই পাশ দিয়ে, এক পাশে নদী এক পাশে মাঠ, কিন্তু কোনো বাড়ি ঘর নেই। তা ফিরে যখন আসতেছি কিছু দূর আসার পরে এখন ওইখানে একটা জঙ্গল কোয়ালিটির কলার বাগান, তারপরে কিছু বাবলা গাছ আছে, এরপরে পুরাতন মেহগুনি গাছ টাছ, ইউক্লিপটাস গাছ, এরকম গাছ টাছ আছে। তো ওখানে আসার পরে দেখি ওই রাস্তা তো একদম চওড়া খুব কম, তো ওইখানে সাদা কাপড়ে কাফন পরানো একটা লাশ রাস্তার উপর শুয়ে আছে। রাস্তার দিকে লম্বালম্বি ভাবে শুয়ে আছে। যদি আড়াআড়ি ভাবে থাকতো লাশটা, তাহলে সাইকেল নিয়ে আমার ওইখান থেকে আসার সুযোগ ছিল না, নেমে রাস্তার পাশ দিয়ে আসতে হতো, অথবা ওখানে আমার দাঁড়ানো লাগতো। তা যেহেতু লাশটা শুয়ে আছে লম্বালম্বি ভাবে, পাশে একটু জায়গা আছে, আমি ওইটুকু জায়গা দিয়ে চলে আসি। মানে প্রচন্ড ভয় পেয়ে যায় লাশটা দেখে, যে এরকম মানে রাত তো বেশি না, 7:30-8টা বাজে এরকম সময়। তো এরকম হঠাৎ করে এরকম একটা পরিস্থিতিতে একটা মরা মানুষ কাফন পরানো, তা দেখে ভয় পাওয়াটাই স্বাভাবিক। তা কিছু দূর চলে আসি সাইকেল নিয়ে। আসার পরে আবার আরেকটা জায়গা পাই, সেখানেও একটু জঙ্গল কোয়ালিটি, ওখানেও সেম কাহিনী, ওই লাশটা ওখানেও শুয়ে আছে, আর ওইখানেও একটু পাশে জায়গা পাইছি। এইবার আমি প্রচন্ড ভয় পাই। এগুলো সব আপনার চোখের সামনে ঘটছে? হ্যাঁ, একদম চোখের সামনে। আর আশেপাশে জনমানব শূন্য, এক পাশে নদী এক পাশে মাঠ। জি। তো তারপরে এইবার মানে অনেক বেশি ভয় পেয়ে যাই। তো যে কারণে সাইকেল নিয়ে আমি খুব দ্রুত চালায় চলে আসি। চলে আসার পরে যখন লোকালয়ে যাই, লোকালয়ে যাওয়ার পরে একটা দোকান ছিল, দোকানের উপর অনেকগুলো মানুষ বসেছিল। তো ওই সময় গ্রামে বিদ্যুৎও নাই। তো ওখানে যাওয়ার পরে আমি সাইকেল থেকে নিচে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমি ওখানে জ্ঞান হারিয়ে ফেলি। আচ্ছা। জ্ঞান হারায় ফেলার পরে তো ওখান থেকে আমার বাড়িতে নিয়ে যায়, মাথায় পানি দেয়। পরের দিন সকালবেলা জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরে সবাইকে ঘটনা বলি যে কাহিনী দেখলাম। তখন সবাই বললো যে না, এই পথে তো অনেকেই যাতায়াত করে, সন্ধ্যার পরেও তো গেছে, কিন্তু কারো চোখে এরকম কিছু পড়ে নাই। তো আমি কেন এরকম দেখলাম, হতে পারে আমার চোখের ভুল, অথবা থাকতেও পারে কিছু কারণ। মানুষের প্রয়োজন ছাড়া তো এদিকে যায় না, সবাই লাইট নিয়ে যায় সাধারণত, টর্চ লাইট গুলা, যে কারণে কারো চোখে হয়তো পড়ে না। আমিও ভাবছি যে নর্মাল মানুষ তো, কারণ গ্রামে যখন বসবাস করি অনেকের কাছে অনেক ধরনের ভৌতিক গল্পগুলো শুনি, তারপরে মনে হয় নর্মাল এগুলো আছে এবং সবার সাথেই মাঝে মাঝে হয়তো ঘটে। তো এইভাবে আমি বিষয়টা নর্মাল ভাবেই মেনে নেই। তো এর কয়েকদিন পর, 1 সপ্তাহ মতো পরে, তা আমি একদিন রাত্রে স্বপ্নে দেখি যে একজন দরবেশ কোয়ালিটির মানুষ, তার হাতে একটা তসবি আছে, মাথায় জুব্বা পরা, মানে খুব সুন্দর একজন মানুষ। তা উনি আমি ঘুমায় রয়েছি, আমাকে ঘুম থেকে ডেকে উঠায় বলতেছে যে তুই ওখান থেকে না, বলতেছে যে তুই আমাকে কেন উঠালি না, ওনাকে উঠালি, আমাকে কেন উঠালি না। তো এই কথাগুলোই বারবার বলে যাচ্ছে উনি। তা এই কথাগুলো বলার পরে আমার ঘুম ভেঙে যায়। তখন ঘুম ভেঙে যাওয়ার পরে তো আর কাউকে দেখি না, কিন্তু আমি ভাবছি এই ধরনের স্বপ্ন কেন দেখলাম, বা এই স্বপ্নের পিছনে কি কারণ থাকতে পারে, কি উদ্দেশ্য থাকতে পারে। তারপরে আবার ভাবলাম যে স্বপ্ন তো স্বপ্নই, কত স্বপ্নই তো মানুষ দেখে, আর সব যে সত্য বা এর পিছনে কারণ থাকতে হবে তাও তো না। তো এই ঘটনা, মানে এই স্বপ্নটা আর কাউকে কিছু বলি না। তারপরে আরো 1 সপ্তাহ চলে যায়। এরপরে ওই সেম স্বপ্নটা আবারও দেখি, আর ওই একই কথাই বলে, সেম মানুষটাই এসে আমাকে বলে যে তুই ওনাকে উঠালি, আমাকে কেন উঠালি না। আচ্ছা, স্বপ্নের মধ্যে? হ্যাঁ, স্বপ্নের মধ্যে। এবং উনি এই কথাগুলো 2-3 বার বলে তারপরে আমার ঘুমটা ভেঙে যায়। এবং স্বপ্নটা এরকম ছিল যে আমি ঘুমায় রয়েছি, উনি এসে আমাকে ঘুম থেকে জেগে তুলতেছেন। তো 2 বার যখন দেখলাম স্বপ্নটা, তখন আমি আমাদের যে মসজিদের ইমাম সাহেব, ওনার সাথে ঘটনাটা শেয়ার করি। যে আমি ওনাকে ভাইয়া বলেই রাখি, যে বলি যে ভাইয়া এরকম তো দেখলাম 2 বার করে, তো এই স্বপ্নের কি কোনো মানে আছে, ব্যাখ্যা আছে?
তো উনি বললেন যে না, এই ঘটনার আগে আমি ওই লাশের কথাও বলি যে আমি ফুটবল খেলা দেখে আসতেছিলাম, তো পথে দেখলাম যে এরকম একটা লাশ শুয়ে আছে আর কাফন পরানো, কিন্তু আমি তো অনেক ভয় পেয়ে ওই লাশের পাশ কেটে চলে আসি, দুইবার করে দুই জায়গায় সেম জিনিস দেখে। তারপরে সাইকেল অনেক দ্রুত চালায় এসে লোকালয়ে আসার পরে জ্ঞান হারিয়ে ফেলি। তা উনি বললো যে না, ওই ঘটনার সাথে তো এই স্বপ্নের কোনো মিল নাই, এর এমনি মনে হয় দেখছো, তোমার হয়তো মনের মধ্যে ওইখানে ওইটা দেখে ভয় পাও খুব, রাত্রে হয়তো এই জন্য আজে বাজে স্বপ্ন দেখো। তা আমিও ভাবলাম যে হয়তো বা হতে পারে। তো আরো এক সপ্তাহ চলে গেছে, এরপরে সেম স্বপ্নটা আবারও দেখি। একই মানুষ এসে আমাকে বলতেছে ঘুম থেকে জেগে উঠে যে তুই উনাকে উঠালি, আমাকে কেন উঠালি না। তো এইবার আমার কাছে মনে হয় যে না, এটা তো আসলে নর্মাল কিছু না। আমি তো কতই স্বপ্ন দেখি, আর ঘুমাইলেই মানুষ স্বপ্ন দেখবে স্বাভাবিক, কিন্তু এই ধরনের অদ্ভুত স্বপ্ন, একই স্বপ্ন বারবার দেখা, এর পিছনে অবশ্যই কোনো কারণ আছে, উদ্দেশ্য আছে। তো তখন আমি আমাদের বাড়ি থেকে একটু দূরে 4-5 কিলোমিটার দূরে একটা বাজার আছে, ওই বাজারে একটা বড় মসজিদ আছে। সেই মসজিদের ইমাম সাহেব অনেক নাম করা মোটামুটি। তো আমি ওনার কাছে যে বললাম যে আঙ্কেল, আমি তো আসছিলাম ওই অমুক গ্রাম থেকে, তো আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, বলো কি সমস্যা। তারপরে আমি ওনাকে সবটা বললাম খুলে, বিশেষ করে ফুটবল খেলা দেখার দিন থেকে শুরু করে 3 দিন, মানে 3বার একই স্বপ্ন দেখলাম, সবটা পুরোটা তাকে খুলে বললাম। তো উনি বলতেছে যে এই ঘটনার সাথে এই স্বপ্নের কোনো মিল খুঁজে পাচ্ছি না, কিন্তু স্বপ্ন, একই স্বপ্ন বারবার দেখা, একই মানুষকে দেখা, আর হচ্ছে যে একই কথা বলা, মানে অন্যরকম কিছু হচ্ছে না। তো 3বার যখন দেখছো, অবশ্যই এর পিছনে কোনো কারণ আছে। তুমি আরো যদি কিছু হয়ে থাকে বা আগের কোনো ঘটনা থাকে, সেটাও আমার সাথে শেয়ার করতে পারো। তো তখন আমি ওনাকে বললাম যে ওই যে আপনি তো হয়তো জানেন যে প্রায় 1-1.5 মাস আগে আমাদের এলাকায় একজন মানুষ নদীতে ডুবে মারা গেল। আগের দিন মারা গেল, পরের দিন সকালে তো আমরা খোঁজাখুঁজি করে বের করলাম। তা আমি তো ওই দড়ি বেঁধে দিয়ে আসছিলাম ওনার পায়ের সাথে। তো এখন তো এই ঘটনা যখন বললাম, তখন উনি বললো যে হ্যাঁ, এইখানেই কাহিনী থাকতে পারে। সেটা হলো যে ওই যেখানে লাশটা ছিল, যেখান থেকে আমি দড়িটা বেঁধে দিয়ে আসছি পায়ের সাথে, হয়তো ওখানে আরো কেউ আছে, বা ওখানে আরো কোনো ডেড বডি থাকতে পারে, অথবা অন্য কোনো কাহিনী আছে। তাছাড়া এই কথা কেন বলবে যে তুই উনাকে উঠালি, আমাকে কেন উঠালি না, মানে এই কথার সাথে উনি আর কি এইভাবে আমাকে মিলাই দিল। তারপরে আমি বাড়িতে এসে আমার বাবাকে বললাম যে এই ব্যাপার, তো উনি তো হুজুর তো এইভাবে বলছে। আমার বাবা আমাদের গ্রামে যে জেলেরা আছে নদীতে মাছ ধরে, তো ওদের বললো যে তোমরা একটু এখানে জাল ফেলে দেখতে পারো যে এখানে কিছু পাওয়া যায় কিনা, মানে যেখানে ওই লোকটা আর কি ডুবে মারা গেছিলেন। তারপরে পরের দিন আর কি ওখানে জাল ফেলা হলো। জাল ফেলানোর পরে প্রথমবার কিছুই পাওয়া গেল না, পরে ওই ঘাট থেকে আরেকটু দূরে আবারও জাল ফেলানো হলো। একদম যে জাল ফেলে ওই নদীতে যাই থাক না কেন উঠে চলে আসে ওই জালগুলাতে নর্মালি। তো তারপরে এখন ওইবার জাল উঠানোর পরে দেখা গেল যে একটা প্লাস্টিকের একটা বস্তার মুখ বাঁধা এরকম একটা বস্তা পাওয়া গেল। তারপরে বস্তা উপরে নিয়ে আসে, বস্তার মুখটা খোলা হলো। খোলার পরে দেখা যায় যে ভিতরে কিছু হাড়, মানুষের বোঝাই যাচ্ছে যে হাতের হাড়, পায়ের হাড়, এরকম আর কি, যে হাড় গোড়। তো তখন সবাই দেখে বলল যে নদীতে তো অনেক সময় কত জায়গায় কত মানুষ নিখোঁজ হয়, মারা যায়, হয়তো বা এই লোকটাও কারো না কারো হাতে বা অন্য কোনো এলাকা থেকে মারা গেছে, পরে বস্তায় ভরে নদীতে ভাসায় দেওয়া হয়েছে, বা এরকম হতে পারে। তা অনেকদিন পুরাতন হয়তো, যেহেতু শুধু হাড় ছাড়া আর কিছু নাই ওখানে। তো তারপরে ওই হাড়গুলাই আর কি ওখানে কাফন টাফন করে আর কি আপনার আমাদের এলাকাতেই কবর দেওয়া হলো। আর এরপরে তো ওই হুজুর বললেন যে দেখো কাহিনী মিলে গেছে, এরকমই কিছু একটা হয়েছে, হয়তো বা তাকে অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে, তারপরে নদীতে এইভাবে ভাসায় দেওয়া হয়েছে। একজন ভালো মানুষও হয়তো ছিল, যেহেতু স্বপ্নে দেখা গেছে একজন খুব ভালো মানুষ মনে হচ্ছে আর কি ওনাকে দেখে। তা এরকম হতে পারে যে তোমার মাধ্যমেই হয়তো যে তাকেও তো একটু ভালো জায়গা বা ভালো মাটিতে কবর দেওয়ার সুযোগ আসার কথা। তো এইভাবেই হয়েছে, ওই লোকটার ওসিলা হয়তো এইভাবে হয়ে গেছে। তো তারপরে এই স্বপ্ন আমি আর এরপরে দ্বিতীয়বার কখনো জাস্ট ওই দাফন হওয়ার পর থেকে আপনি আর এই স্বপ্ন এই স্বপ্ন আর দেখি, এবং আমি এগুলো নর্মাল যে হ্যাঁ এটা হতেই পারে, কারণ ছোটবেলায় এত গল্প শুনছি মানুষের কাছে যে এইগুলা তখন স্বাভাবিকই সবকিছু, অস্বাভাবিক হওয়ার মতো কিছু নেই, যে সবার সাথেই ঘটে, আমার সাথেও ঘটতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঘটনার জন্য অনেক 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 ধন্যবাদ। আমরা শুনছিলাম আরো একটা চমৎকার ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের অনেক ভালো লেগেছে। এবং এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আবারও একটা
ইমেইলে যাব এবং এই ইমেলটা আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন এবং আমি যেভাবে পাঠিয়েছেন সেভাবেই তার মতো করে পড়ার চেষ্টা করব। আশা করছি যে এই ঘটনাটি আপনারা কতটা ভয় পাবেন জানি না, তবে ঘটনাটি আপনাদের কাছে বেশ অদ্ভুত লাগার কথা। চলুন শুনে আসি ঘটনাটি। ধন্যবাদ রাসেল ভাই আগের ইমেলটা পড়ার জন্য। আমি আজ আরেকটা ঘটনা আপনাকে জানানোর জন্য এই ইমেলটা করছি। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না বিধায় ভালো লাগলে ঘটনাটি আপনি পড়ে শোনাবেন বলে আশা করছি। গতবারের মতো এবারও আমি আমার নাম পরিচয় গোপন রাখতে চাই। আপনাদের অনুষ্ঠানে বিভিন্ন ঘটনা শুনে আমার মনে হয়েছে অতি প্রাকৃত ঘটনাগুলো শূন্য জায়গা বা জনমানবহীন জায়গাগুলোতে বেশি ঘটে। সেই দিক থেকে সাগরের চেয়ে ভালো আর কি হতে পারে। পৃথিবীর অপার জলরাশিতে ভেসে বেড়ানো হাজার হাজার জাহাজের অগণিত নাবিক ছোট বড় কোনো না কোনো ঘটনার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। এটা আমাদের নাবিক জীবনের নিত্য নৈমিত্তিক ব্যাপার। খুঁজলে এমন কাউকে পাওয়া হয়তো খুব কষ্টসাধ্য হবে না, যার জীবনে তিনি কখনো ঘটনার মুখোমুখি হননি। এরকম কাউকে পাওয়া যাবে না। আর কথা না বাড়িয়ে আমি আমার ঘটনাটি শুরু করছি। সময়টা 2012 সালের আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে। আমি তখন একটা জাহাজে থার্ড অফিসার হিসেবে কর্মরত। সেবার আমাদের স্কেডিউল ছিল থাইল্যান্ডের সুরাতানি পোর্ট থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল জিপসাম লোড করে ভিয়েতনামের কোন একটা পোর্টে নিয়ে যাওয়া। পোর্টের নাম ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। গন্তব্যস্থলে যেতে সময় লাগবে 6 দিন। একে একে 4 দিন পার হয়ে গেল খুব স্বাভাবিকভাবেই। পঞ্চম দিন রাত 12টার সময় আমার ডিউটি সেকেন্ড অফিসারের হ্যান্ড ওভার করে আমরা কেবিনে চলে আসি। ডিউটি হ্যান্ড ওভার করে আমরা চলে আসি কেবিনে। রাত 2টা থেকে 2:30টার দিকে ব্রিজ, যেখানে পুরো শিপ পরিচালিত হয়, সেখান থেকে আমার কেবিনে ফোন আসে এই বলে যে ইমার্জেন্সি সিচুয়েশন। আমি ব্রিজে গিয়ে দেখি চিফ অফিসার, সেকেন্ড অফিসার, জুনিয়র অফিসার সবাই আছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। উত্তরে আমাকে সেকেন্ড অফিসার বলল হঠাৎ করেই জাহাজের গতি কমতে শুরু করেছে। প্রথমে উনি ভেবেছিলেন যে বাতাস, স্রোত বা জোয়ার ভাটার পরিবর্তনে এমনটা হচ্ছে, যেটা খুবই স্বাভাবিক। কিন্তু কিছুক্ষণ পর ব্যাপারটা স্বাভাবিকের পর্যায়ে থাকলো না। জাহাজের গতি কমতে কমতে 14 নট থেকে 7-8 নটে নেমে গেছে। উনি ইঞ্জিন রুমে ফোন করে খোঁজ নেন যে ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছে কিনা অথবা কোনো কারণে ইঞ্জিনের আরপিএম কমে গেছে কিনা। কিন্তু ইঞ্জিন কন্ট্রোল রুম থেকে বলা হয় যে সবকিছু এভরিথিং ইজ নর্মাল। ইঞ্জিনের প্রপেলারের সাথে ফিশিং নেট আটকে গেছে কিনা তাও চেক করা হয়, কিন্তু সবকিছুই স্বাভাবিক ছিল। ততক্ষণে জাহাজের গতি 2.60 নটে নেমে গিয়েছে। জাহাজের ক্যাপ্টেনকে আগেই ফোন দেওয়া হলে উনি আসলেন কিছুক্ষণ পর। বেশ বয়স্ক লোক। উনি এসে প্রথমে জানতে চাইলেন হোয়াটস দ্য স্টেটাস অফ ইঞ্জিন। চিফ অফিসার তাকে জানালেন যে ইঞ্জিনের সবকিছুই স্বাভাবিক। তারপর উনি সেকেন্ড অফিসারের সাথে চার্ট রুমে যে আমাদের প্যাসেজ প্ল্যান চেক করলেন। যদিও জাহাজ ছাড়ার আগে এইসব ব্যাপার কয়েকবার চেক করা হয়, তারপর চেক করে চূড়ান্ত করা হয়। তারপর উনি বাইরে থেকে বেশ কিছুক্ষণ কি যেন দেখলেন এবং ভাবলেন। ব্রিজের ভেতরে এসে উনি ইঞ্জিন রুমে ফোন করে আরপিএম এ ইঞ্জিন চালু করতে, মিনিমাম আরপিএম এ ইঞ্জিন চালু রাখতে বললেন। তারপর উনি বললেন যে ডু ইউ পিপল বিলিভ ইন গড। আমরা সবাই হ্যাঁ উত্তর দিলাম। তারপর উনি আবার বললেন দেন ইউ হ্যাভ টু ট্রাস্ট অফ গডস আদার ক্রিয়েচার্স অ্যান্ড দেয়ার পাওয়ার। এবং কাউকে ওয়ারিড হতে নিষেধ না করে বলেন বি কেয়ারফুল, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে বললেন। এরপর উনি আমাদের সবাইকে জাহাজের সামনের দিকে কিছু একটা দেখতে ইঙ্গিত করলেন। আমরা সবাই অবাক হয়ে দেখলাম সাদা রঙের কি যেন একটা আমাদের জাহাজের সামনে দিয়ে সারিবদ্ধভাবে পার হচ্ছে। ডানে বামে যত দূর দেখা গেল তাতে আমরা ওই শাড়িটাই দেখতে পেলাম। আর শাড়ির মাঝে মাঝে 2-1 হলুদ রঙের আলো দেখতে পেলাম। শাড়িগুলো যে জায়গা দিয়ে যাচ্ছিল দেখে মনে হচ্ছিল যেন পানি 2 পাশে সরে যাচ্ছে, তাদের যাবার পথ করে দিচ্ছে। আমাদের ভয়ার্ত চোখে তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না।
অনেকটা সময় পার হয়ে গেল এভাবে। ততক্ষণে ভোরের আলো ফুটতে শুরু করেছে, আর সাদা সারিবদ্ধ জিনিসগুলো আর দেখা যাচ্ছিল না। হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে জাহাজের গতি আস্তে আস্তে বাড়তে শুরু করলো। চিফ অফিসার ক্যাপ্টেনের অনুমতি নিয়ে ইঞ্জিন রুমে ফোন করে ইমার্জেন্সি সিচুয়েশন উইথড্র করে সবকিছু স্বাভাবিকভাবে চালাতে বললেন। 2 দিন পর আমরা ভিয়েতনামে এসে পৌঁছাই। এই নিয়ে জাহাজে বিভিন্ন জন নানান কথা বললেও ক্যাপ্টেন এই ব্যাপারে কোনো কথাই বলেননি। পরে অনেকবার ক্যাপ্টেনকে জিজ্ঞেস করা সত্ত্বেও উনি ওই দিনের ঘটনার কোনো ব্যাখ্যা করেননি, শুধু বলেছেন গড ইজ অলমাইটি। এই ঘটনার পর আমি ওই জাহাজে আরো প্রায় 3 মাসের মতো চাকরি করে দেশে ফিরে আসি। আসার সময় ক্যাপ্টেন আমাকে বলেছিলেন, নেভার ফরগেট টু ডু ইউর ডেইলি প্রেয়ার্স। আজও ভাবি কি ঘটেছিল ওই দিন, কি ছিল ওই সাদা সারিবদ্ধ জিনিসগুলো, আর কেনই বা ক্যাপ্টেন ঘটনাটি এভাবে চেপে গেলেন। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। রাকিবুল হাসান লিখেছেন এই ঘটনাটি আমাদের। আশা করছি আপনাদের ভালো লেগেছে। একটু ফেসবুক কমেন্টের দিকে যাব। আমি দেখতে পাচ্ছি মামুনুর রহমান বাঁধন আমাদেরকে লিখেছেন, ইমেলটার কথা বলছেন যে অনেক ভালো। মোহাম্মদ হাসান শেখ আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি সৌরভ আখতার, আলমগীর হুসাইন আমাদের সঙ্গে আছেন জামির উদ্দিন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি যখনই পড়তে যাই তখনই হ্যাং করে যায়, সো পড়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার জন্য। তো যাই হোক, আমাদের 2টো পেজ তো আপনারা জানেন যে আছে আমাদের এখানে। একটি হচ্ছে www.facebook.com/রেডিওফুর্তি এবং অন্যটি হচ্ছে www.facebook.com/ভূতফম.রাসেল। সামিউল ইসলাম আমাদের সঙ্গে আছেন, সামিউল ইসলাম শাকিল গোপালগঞ্জ থেকে শুনছেন। হিমেল ফিন্ড আমাদের সঙ্গে আছেন, অজয় বসাক ময়মনসিংহ থেকে শুনছেন। গাজী আব্দুল্লাহ আমাদের সঙ্গে আছেন, লিখেছেন নাইস স্টোরি। আশরাফ হোসেন জিয়াদ আমাদের সঙ্গে আছেন, লিখেছেন অনেক ভয় লাগছে। আমাদের সঙ্গে আছেন আশকুল হক সিয়াম, লাভ ইউ ভূতফম লিখেছেন তিনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই, যেমন লাবণ্য রহমান আমাদের সঙ্গে আছেন, ঢাকার মিরপুর থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন চকলেট চর আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আশাদ খান অনন্ত, এবং খুব ভালো লাগছে 4 ইয়ার্স পরে তিনি শুনছেন আমাদেরকে। মাহমুদ নীরব আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। তন্ময় চক্রবর্তী অলোক আমাদের সঙ্গে আছেন। মাহমুদুল নীরব এবং রিলি গ্রেট লিখেছেন মুরাদ হাসান। আমি ভূতফেমের সব এপিসোডই শুনেছি, লাইভ শুনতে না পারলে তিনি পরে আবার চেষ্টা করেন শুনতে। আমাদের সঙ্গে আছেন জাহিদুল ইসলাম জাহিদ, এবং তিনি বগুড়া থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রোমিও ম্যাকফিল্ড, এবং তিনি আমার সাথে যোগাযোগ করতে চান। যোগাযোগ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমাকে ইমেল করে দেওয়া, এবং আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূতফেম, যেটা আমি রেগুলার চেক করি, এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তরও সেখানে আমি দেই, এবং সে সাথে আপনাদের ঘটনাগুলো কিন্তু সেখান থেকেই কালেক্ট করি। আমি স্পেলিংটাও বলে দিচ্ছি সুবিধার জন্য, BHWTFM@radioFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, বা সরাসরি আপনার ঘটনাও লিখে পাঠাতে পারেন আমাদের কাছে। আমরা চলে যাব এখন আমাদের পরবর্তী অতিথির কাছে। নতুন অতিথি, তার নামটা প্রথমে জানতে চাইবো এবং তারপরে তার ঘটনায় যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নিশান, এসেছি মোহাম্মদপুর থেকে। আমি যে ঘটনাটি বলবো সেটি হচ্ছে আমার ফ্রেন্ডের ফিয়ান্সের সাথে ঘটে যায়। তো ভাইয়ের নাম ইমরান, উনি একজন মালয়েশিয়ান প্রবাসী। তো বেশ কয়েক বছর আগে উনি বাংলাদেশে আসে, এবং ওনার 3 ফ্রেন্ড মিলে ওনার কক্সবাজার ঘুরতে যাওয়ার প্ল্যান করে। তো ওনার নাইটে রওনা দেয় একটা মাইক্রো একটা ছোট গাড়ি নিয়ে, প্রাইভেট গাড়ি নিয়ে। তো যথাযথ ওনার গাড়ি চলে রাতে। তো ঘটনা যখন ঘটে তখন রাত প্রায় 2টা থেকে 3টা, আচ্ছা, আড়াইটার মধ্যে। তো যখন কুমিল্লা থেকে চিটাগাং যে হাইওয়েটা ভাইয়া কিন্তু মানে ওই রুটে কক্সবাজার মানে বেশ কয়েকবার গিয়েছেন। তো উনি জানেন যে এখানে সোজা রাস্তা, আর কোনো নেই, মানে এই রুটটা আমি চিনি, সোজা একটা রাস্তা। তো রাত যখন 2টা থেকে 3টা বাজে, তখন হঠাৎ করে ওনার গাড়িটা, আগে 3 জন ছিল কিন্তু একটা ওজন ছিল, গাড়ি একটা ভর ছিল, কিন্তু ওই সময় মানে মনে হচ্ছে না গাড়িটা আর ভারী হয়ে গেছে হঠাৎ করে। এবং ওই জিনিসটা মানে স্বাভাবিক নিলেন, অত চিন্তা করলেন না। বাট কিছুক্ষণ পরে যেটা হলো যে আমার গাড়িটা হঠাৎ করে চলতে আস্তে আস্তে ব্রেক করলো। মানে ইটস লাইক আপনি যখন
কোনো কিছু চলতেছে এবং হঠাৎ করে কাউকে ধরলে যেরকম একটা ঝাঁকুনি দেয় না, বেশ কয়েকবার ঝাঁকুনি দিচ্ছে। তো উনি হয়তো ভাবলেন যে রাতে ড্রাইভ করতেছে, ওনার ঘুম আসতেছে, এই জন্য আর কি উনি এসব ফিল করতেছে। তো উনি গাড়ি থামিয়ে ওনার ফ্রেন্ডকে বললেন যে তুই আয়, তুই গাড়ি চালা, আমার ঘুম আসতেছে, আমার আমি ঠিক ফিল করতেছি না। তো ওনার ফ্রেন্ডও সে গাড়ি চালাতে শুরু করলো। কিন্তু কিছুক্ষণ পরে একই ঘটনা ঘটছিল, যে গাড়ি এখন ধাক্কা দিচ্ছে। তো হঠাৎ করে বেশ কিছু তো যাওয়ার পরে দেখলো যে সামনে যে সোজা রাস্তাটা, ওটা হঠাৎ করে দুই ভাগ হয়ে গেছে। আচ্ছা, তো ওনারা ওখানে গাড়ি ব্রেক করছিল। ভাইয়া কিন্তু জানে যে এখানে এটা সম্ভব না, রুটটা সোজা কিন্তু সম্ভব না। তো ওনারা ওখানে থামিয়ে সবাই বুঝতে পারলো যে এই ঘটনাটা এটা নর্মাল না। তো ওনারা অনেক দৌড় পড়লো এবং প্রায় 4-5 মিনিট আপনার গাড়ির হর্নটা ধরে রাখলো, এরকম বারবার বাজাচ্ছিল। এবং 4-5 মিনিট পরে রাস্তাটা আবার সোজা হয়ে গেছে। তো ওনার যথারীতি আবার যাত্রা শুরু করছে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে দেখে যে রাস্তার কিনারে মাঝখানে, ওই ঠিক বলতে পারেনি, আমার ঠিক মনে আসে না, অনেক আগে ঘটনা। তো তুমি বললো যে একটা সাদা অবয়ব রাস্তার ওখানে দাঁড়ায় আছে। তো ওনারা গাড়ি ওখানে থামালেন, থামিয়েও ওখানে আপনার অনেক দৌড় পড়লেন এবং লাইট অফ অন, তারপর হর্ন দেয় এবং বেশ কিছুক্ষণ পরে এবং এটা চলে যায়। তো ওনারা এবার ভীষণ ভয় পেয়ে যায়। তো ওনারা কিছুতে যে একটা টং দেখে, তো ওখানে গাড়ি থামায়। তো ওখানে সবাই ফ্রেশ হয়, ওই রাতে আর কারো সাহস নাই যে সামনে আগাবে। ওনারা চিন্তা করে যে না, একবারে ফজরের আজান দিলে তারপর সামনে যাবে, কারণ যেগুলো ফেস করছে। তো ওখানে দোকানদার জিজ্ঞেস করে যে চাচা এই হইছে, এটা কি? তো উনি বললো যে বাবা, আপনারা বেঁচে গেছেন, যে দুইয়ের রাস্তা দেখছেন না, আপনার বেঁচে গেছে। আমরা যদি কোন যে কোনো এক জায়গায় দিতেন, তাহলে আজকে আপনার সাথে অনেক খারাপ কিছু হইতো, কারণ এই রাস্তাটা এমনিই খারাপ এবং এইখানে নাকি ওই রাস্তা নাকি অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এর আগে। আচ্ছা। তো ওনারা ওখানে ফজর পর্যন্ত থাকে, তারপরে রাস্তায় রওনা দেয়, আজান দিলে তারপর ওরা চলে যায় গন্তব্যে। এটা আপনার ঘটনা ছিল। আচ্ছা, আপনার আরেকটা ঘটনা ছিল, সেটা শুনে ফেলি একেবারে, তাহলে তারপরে আমার একটা ব্রেক নিয়ে করা হয়। ঘটনাটি আমার ফ্রেন্ডের সাথে ঘটে, ওর নামটা আমি বলতে চাচ্ছি না, ধরি রাফা। তো ও যখন ক্লাস 8-9 পড়ে, ও তখন একবার ওর মামা বাড়ি বেড়ায় যায়, কাজিনরা মিলে। তো মামা বাড়িতে ছিল মগবাজারের একটা বাড়ি, পুরাতন বাড়ি, অনেক পুরনো বাড়ি, এখন ওই বাড়িটা নেই। তো ওই বাড়িটা ছিল 3 তলা, হ্যাঁ 3 তলা, এবং বাড়ির ছাদে অর্ধেক ছিল ছাদ, অর্ধেক ছিল ওদের বাসা, এবং বাড়ির 3টা রুম, এবং কোনার একটা রুমে হচ্ছে আপনার পাশে তাল গাছ এবং আশেপাশে বেশ কয়েকটা পুরনো গাছ ছিল আর কি। আচ্ছা। তো রাত 9-10টার দিকে ওর কাজিনরা মিলে, মেয়েরা তো শাড়ি পরে ছবি তো ছাদে শয়তানি করবে আর কি, শয়তানি করবে। তো মামি ওকে বাবার নিষেধ করে যে না, তোমরা যেও না, বাট ওরা ছোট মানুষ, ওরা গেছে। তো ওখান থেকে আসে 10টা 10:30 বেজে, তখন মামি বলে যে আরেকটা জিনিস হচ্ছে, ওদের জন্য একটা রুম সেট করে রাখা যায়, রাতে ঘুমাবে, সেটা হচ্ছে একদম কোন একটা রুম, এবং ওটার পাশে তাল গাছ। তো ওই রুমটা কিন্তু আগে থেকে সেট করা, বাট ছাদের থেকে আসার পরে মামি বললো যে না, তোমরা ওই রুমে ঘুমাবা না, তোমরা আমাদের সাথে আমাদের রুমে ঘুমাবা, আমরা উপর নিচে অ্যাডজাস্ট করে ঘুমাবো। মামি হঠাৎ করে এই ডিসিশনটা পাল্টায়। তো ভালো কথা, রাতে ওর ঘুমায় ওইভাবে। তো রাত তখন আনুমানিক 2টা কি 2:30 এরকম। তো নিচে ওর মামা ছিল, মামা আর মামি, আর উপরে বাচ্চারা যারা ছিল। আচ্ছা। তো হঠাৎ করে মামা দেখে যে ও উঠে আপনার পাশে ওর খাট থেকে নামলে একটা টেবিল টেবিল ফ্যান। তো ওইটা যখন ক্রস করবে, ওটা ক্রস করতে হবে, ক্রস না করে নামতে হবে না। তো ওইটা ক্রস করে যখন সে যায়, তখন একটা শব্দ হয়, এবং ওই শব্দে মামার ঘুম ভেঙে যায়। তো মামা দেখে যে ও বলে রেখেছিল হচ্ছে আপনার, ও ছাদের দিকে যাচ্ছে। ছাদের দিকে কি হবে কি, ওর রুম, তারপর বারান্দা, এবং তারপরে ছাদে যেতে হলে একটা বারান্দা, লম্বা বারান্দা ক্রস করতে হবে। তো দেখলো মেন গেটের কাছে যাচ্ছে। তো মামা জিজ্ঞেস করলে, মা তুমি কোথায় যাচ্ছ? তো ও একবার 2বার বলার পরে একবার তাকাইছে পিছনে, তাকে বলে যে পানি খেতে, আমার তৃষ্ণা পেয়েছে, আমি পানি খেতে যাচ্ছি। কিন্তু পানি খেতে হলে ওকে ডান দিকে যে দৌড়টা, ওখান থেকে যেতে হবে ওদিকে কিচেন, বাট সে বাম দিকে যেখানে বেলকনি এবং তারপরে ছাদ, সেখানে গেল। তো 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 ওদিকে গেল, বেলকনি ঢুকলো। আর বলে রাখা ভালো যে আপনার বেলকনি পরে যে ছাদের যে দরজাটা, ওইটা আগের দরজা কিন্তু উপরে চিৎকানি ছিল রাসেল ভাই। আর ওর এমনিতে শর্ট,
আর ওর পক্ষে কখনো মানে ওইটা খোলা সম্ভব ছিল না। আর আরেকটা বিষয় হচ্ছে যে ছাদে সবসময় তালা মারা ছিল এবং মানে দুইটা লক করা ছিল আর কি। তো মামা উঠে আস্তে আস্তে দেখে যে ও অলরেডি ছাদে চলে গেছে, তালা মারা দরজা তালা খোলা এবং উপরের সিট ক্যামেরা খোলা এবং ও ছাদে। তো ও ছাদে মানে সামনে আগাচ্ছে, তো মামা ওকে পিছন থেকে ধরে ঝাঁকুনি দিয়ে বলে যে তুমি কোথায় যাচ্ছ? তো বলে যে আমি পানি খাবো। তো বলে পানি খেতে ওখানে কেন? বাট ও কিছু বলে না, ও তাকায় থাকে। তো মামা তখন বুঝতে পারে যে না, বিষয়টা অন্যরকম। তো মামা ওকে জড়িয়ে ধরে অনেক দৌড় পড়ে এবং দৌড় পর কিছুক্ষণ পরে সেন্সলেস হয়ে যায়। তো তারপরে ওকে যথারীতি বাসায় নিয়ে আসে এবং মানে ওই রাতে আর ঘুমায় না, সব পানি টানি দিয়ে অনেক ওর পাশে কোরআন শরীফ পড়ে। মামা একবার বুঝতে পারে যে কারণ এই বাসায় নাকি আগে অনেক ঘটনা করেছে প্যারানরমাল। তো এরপরে 1-1.5 মাস ওর অনেক জ্বর হয়, কিন্তু অনেক ডক্টর হসপিটালে নেওয়া হয়, কোনোভাবে জ্বর সারে না। অনেক মানত করা হয়। তো একদিন হঠাৎ করে ওদের বাসায় একটা ফকির মধ্যে একজন আসে। তো এসে বলে ওর মাকে, ওর মা দরজা খুলে বলে আমার কিছু দে। তোর মা নাকি তখন মানে ওনাকে 10 টাকা দিয়েছিল, 10 টাকা দিয়েছিল। তো উনি চলে যায়। এই ঘটনা হওয়ার 1 থেকে 2 দিন পরে ও সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এবং এটা আজ মানে মিরাকল, যে কাজ ডাক্তাররা এটা ধরতে পারে না, ইভেন অনেক জ্বর এবং এবং ওই ঘটনার পরে ওরা সুস্থ হয়ে যায়। তো ভালো কথা, সুস্থ হয়ে যায় এবং ওকে একটা হুজুর পড়ে। তো হুজুর ওকে বলে যে তুমি সাবধানে থেকো, তোমার সাথে খারাপ কিছু আছে, তুমি একটু সাবধানে থেকো। তো মাথায় নেয় না আর কি। তো এরপরে বেশ কয়েকদিন যায়, মাসখানেক যায় এবং তারপরে চলে যায়। এবং বেশ কয়েক বছর পরে একদিন বিকালে ওদের ছাদে উপরে চিলে করা ছাদ। তোরা বিকালে ছাদে উঠে বাচ্চা কাজিনরা মিলে শয়তানি করে। তো সন্ধ্যার সময় মানে যখন আজান দিবে তখন ওরা ছাদে, আর নিচে তো আমরা রাখতে চাই, তোমার নাম নাম নাম। তো কি যেন কিনারে চলে গেল, কিনারে যে নিচে যখন তাকাইছে তোর মনে হলো যে কে যেন পিছন থেকে একবার ধাক্কা দিয়ে আবার ট্রেনে আসছে। তো এটা ফিল করলো আর কি। ফিল করার পরে এরকম এবং ওই দিন রাতে ওরকম কিছু বাজে স্বপ্ন দেখে এবং 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 এরপরে আবার সেই জ্বর, সে বেশ কয়েকদিন জ্বর টর হলো। তো এবার ওর মা ওকে একবার হুজুরের কাছে নিয়ে গেল। তো হুজুর বললো যে সব শুনে বললো যে না, ওর সাথে 2টা জিন আছে, একটা ভালো আর একটা খারাপ, আর এরা কখনোই ওকে ছেড়ে যাবে না। ঠিক আছে। তারপর হুজুর ওরকম অনেক তাবিজ দিল। তো তাবিজ যদি থাকতো ততদিন কিছু হতো না, বাট তাবিজ গেলে আবার একটা সমস্যা হতো। তো এরকম কয়েক বছর কেটে যায়, এভাবে চলে থাকে আর কি, অনেকদিন চলে থাকে। এবং এবার এর মাঝেই শুধু ওই না, ওদের পুরো ফ্যামিলি এই জন্য সাফার করে। মানে ওর পুরো ফ্যামিলি রাতে ঘুমাতে পারে, বিভিন্ন সমস্যা মানে এই প্যারানরমাল মানে এই জিনদের কারণে, যেটা মানে ওর ভাষ্যের মতো জানা যায়। তো তারপরে এই জিনিসগুলো চলে এবং মাঝখানে অনেক ঘটনা করে। তো ভাই এরকম ছিল একটা ঘটনা আর কি। তো আপাতত ও মোটামুটি ভালো আছে, বাট কিছুদিন আগে যেটা ঘটে, ওর বিয়ে ঠিক হয় এবং ওর যে ফিয়ন্সে, এবং ও দেখতো যে মাঝে মাঝে একটা রুমে কালো ছায়া, এবং ওর বিয়ে ঠিক হওয়ার পরে দেখা যায় ওর ফিয়ন্সেও ওনার রুমে এরকম কালো ছায়া দেখতে পায় এবং স্বপ্ন দেখতে পায়, বাজারে স্বপ্ন দেখে, এবং এই জিনিসগুলো স্টিল কন্টিনিউ হচ্ছে। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো আমাদের নতুন অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এডিট এফএম এন্ড FM. The night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তির এফএম। আমি রাস্তেল আছি, সাথে আমার সাথে হচ্ছে মাসুম ভাই, এবং আজকে অতিথিরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম, এবং আশা করছি যে সবাই ভালো আছেন, সবসময় ভালোর দলে আছে। আরো একবার একটা ছোট্ট ইমেইলে যাব এবং ইমেইলের পরে আমি আবারও ফিরে আসবো আমাদের অতিথিদের কাছে। ছোট্ট একটা ইমেইল, জানি না কেমন লাগবে, চেষ্টা করছি ভালো লাগানোর। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সঙ্গত কারণে আমার নাম প্রকাশ করছি না। আমি আমেরিকার মিশিগান স্টেটে থাকি। আমি আজকে আমার সাথে ঘটে যাওয়া ব্ল্যাক ম্যাজিক নিয়ে একটি ঘটনা লিখে পাঠাচ্ছি, আশা করি ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনা শুরু 2016-র, যখন আমি শুরুর দিকটা ভালো কাটলেও আস্তে আস্তে আমি খুব সিক হয়ে যাই। এক পর্যায়ে
দেখা গেছে আমি মাত্রা অতিরিক্ত শুকিয়ে গেছি। আমার শাশুড়ি তখন খুব জোর দিতে থাকলেন কোনো একটা আলেমের কাছ থেকে তাবিজ কবজ করার ব্যাপারে। যেহেতু আমি এইসব ব্যাপার বিশ্বাস করতাম না, তাই কথাটা কিছুটা গুরুত্ব দেই নাই। আর তারপর 4 মাসের মাথায় আমার মিসক্যারেজ হয়ে যায়। আমি ডক্টরের মাধ্যমে জানতে পারি আমার সন্তানটা ছেলে ছিল। এই ঘটনার পর আমি অনেক ভেঙে পড়ি। আমার মিসক্যারেজ হওয়ার প্রায় 1 মাস পর আমার মানে বেসমেন্ট, আমার কাপড় বেসমেন্ট ক্লিন করার সময় হঠাৎ আমার বেডরুমের ঠিক নিচের অংশ থেকে আমার চোখ গেল এবং সেখানে আমি কালো কাপড়ে মোড়ানো একটা পুতুল দেখতে পাই, যেটার পেটের মাঝখানে একটা সুই গাঁথা ছিল। ব্যাপারটা নিয়ে সন্দেহ হওয়াতে আমি একজন বিজ্ঞ আলেমের কাছে যাই পুতুলটা নিয়ে। উনি পুতুলটা দেখে সাথে সাথেই বললেন, এটা একটা ভুডু ডল এবং হাউ ডু ইউ গেট ইট? This voodoo doll is used to do black magic on you. আলেমের কথা শুনে আমার মাথা ঠিক একদম বাজ পড়ে গেল, কিন্তু আমি ঠিক বুঝিনি যে কাজটা কে করতে পারে। আস্তে আস্তে বিষয়টা আমি ভুলে গেলাম। 2017-এ আমি আবার প্রেগনেন্ট হই। এইবার একটা ছেলে আর একটা মেয়ে, টুইন্স হয়। এইবারও ঠিক আগের মতোই আমার শরীরটা খারাপ হতে থাকে। এইবার আমি যখন আলেমের পরামর্শে সকাল বিকাল রুকাইয়া পড়তাম, তখন একটু ভালো লাগতো। একদিন হুজুর আমাকে এবং আমার বরকে ডেকে পাঠালেন, বললেন যে 4 মাসে পড়তে যাচ্ছে, কালো জাদুটা আবার আমার সন্তানকে নষ্ট করে দেবে, এবার দ্বিগুণ শক্তি দিয়ে কেউ এমনটা করছে। উনি আরো বললেন যে স্পেসিফিক একটা দিন নদীর পাড়ে একটা জায়গায় ব্ল্যাক ম্যাজিকটা হবে ভুডু ডলটা দিয়ে, এবং আমাদের জায়গাটা বের করে ফেলতে হবে এবং কোনোভাবেই সে থামাতে হবে। দেরি হলে কিছু সম্ভব হবে না। আমাদের এইখানে ডাউন টাউনে একটা আইল্যান্ড আছে, সেই আইল্যান্ডে সেই জায়গাটায় নদীর পাড়ে, এবং হুজুর বলেন যে তার ডেট অনুযায়ী, আমরা এই ঘটনাটা আগে পড়েছি, সরি, হঠাৎ দেখতে পেলাম যে আমার দেবর এবং তার বউকে, যাকে নিজের বোন মনে করি, এবং তার হাতে ভুডু ডলটা, এবং আমাকে দেখে একটা পিন তার পেটে ঢুকিয়ে দিল। তারপর আমার কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন আমি হসপিটালে, এবং আমার যমজ বাচ্চাটার মধ্যে ছেলেটা মারা গেছে। কিন্তু সেপারেট আরেকটা যে মেয়েটা ছিল, সেই মেয়েটা বেঁচে গেছে। ছেলে হলেই এরকম একটা সমস্যা হবে, এরকম একটা ঘটনা। তো ব্ল্যাক ম্যাজিক আছে, আমরা সবাই জানি, এবং ব্ল্যাক ম্যাজিক নিয়ে এরকম অসংখ্য ঘটনা আছে। আমি বিশ্বাস করি যে আপনার কাছে এরকম ঘটনা আছে, সেই ঘটনাগুলো পাঠিয়ে দেবেন। খুব ছোট্ট একটা ঘটনা এটা ছিল, বাট আমি বিশ্বাস করি যে আপনাদের এরকম ধরনের ঘটনা, ব্ল্যাক ম্যাজিক ছাড়াও এরকম ধরনের ঘটনা আরো অনেক আপনাদের কাছে পাওয়া যাবে। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব, এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলবেন। আমি রাজিন আহমেদ, আমি বাড্ডা আনন্দনগর থেকে এসেছি। শুনি আপনার ঘটনা। তো রাসেল, আমার ঘটনাটা ঘটে হলো গিয়ে আমার নানুর কাছ থেকে শোনা ঘটনাটা। এটা আমার একটা নানা ভাইয়ের সাথে ঘটে, আমার নানুর ভাইয়ের সাথে। তো ঘটনা ঘটে 1985 বা 1986 এর মধ্যে, গ্রাম অঞ্চলের কাহিনী, লক্ষ্মীপুরের ওই সাইডে। তো আমার যে নানা, তিনি মাদ্রাসার একজন ছাত্র ছিলেন। তো প্রতিদিনের মতো মাদ্রাসায় তিনি খতম করে নামাজ পড়ে রাত্রেবেলা বাসার থেকে ফিরছিলেন। তো তখন তিনি ফেরার সময় তার যে টুপি ছিল মাথায়, সেই টুপিটা খুলে হাতে নিয়ে, আর যে সে লুঙ্গিটা পরা ছিল, লুঙ্গিটা তার কি করলো, হাতের উপরে উঠিয়ে হাঁটতে লাগলো। তো হঠাৎ করে আস্তে তার বিহেভিয়ারটা, এটা করার পর থেকে তার বিহেভিয়ারটা হালকা একটু চেঞ্জ হতে থাকে। সে করে কি, মাদ্রাসার যে হোস্টেলটা থাকে ছাত্রদের জন্য, সেইখানে সে ব্যাক করে। তার ওইখানে ব্যাক করার পরে তার বিহেভিয়ারে অনেক চেঞ্জ আসে। সে হাসাহাসি করতে থাকে, লাফালাফি করে, অনেক কিছু বলতে থাকে। তো এটা দেখে ছাত্ররা খুবই অবাক হয়। তো এখানে একজন বয়স্ক লোক ছিলেন, তিনি ব্যাপারটা বুঝতে পারেন যে কি সামহাও কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি এখানে আছে। তো তিনি কি করলেন, তার বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করলেন আমার নানাকে। তো কোনোভাবে পারতেছিল না শক্তিতে। তো 3 জন ছাত্র মিলে তাকে নিয়ে তার বাসায় নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর অনেক ঝাড়ফুঁক করে, কিন্তু কোনোভাবেই কিছু হইতেছিল না। আমার নানা, সে খালি সব গ্লাস যা আছে, ঘরে যা জিনিসপত্র সব ভাঙ্গা শুরু করে, আর একটা কিছু বলতে থাকে যে আমাকে আনোয়ার ইসলামের কাছে নিয়ে যান। আনোয়ার ইসলাম হলো কি রাসেল ভাই, আমার
যে নানা তার চাচা হলো গিয়ে আনোয়ার ইসলাম, খুবই নাম করা একজন ইমাম এখানকার। তো খালি বলতে থাকে আনোয়ার ইসলামের কাছে নিয়ে যেতে। শেষ পর্যন্ত তাকে রশি দিয়ে বেঁধে যখন ঝাড়ফুঁক করা হয়, সে রশি ছিঁড়ে বাসার যে পিলার ছিল তার, সে পিলার ভেঙে ফেলা শুরু করে আস্তে আস্তে। তো শেষ পর্যন্ত শিকল দিয়ে বেঁধে তাকে তার চাচার কাছে নিয়ে যাওয়া হয়। তো চাচার কাছে নিয়ে যাওয়ার পরে বলতেছে যে কি, আমার চাচা ঝাড়ফুঁক করে বলে যে কি, তুই কি জন্য আসছিস এখানে, তুই কি চাস? তো সে বলে যে কি, ও এই মাদ্রাসায় খতম পড়ে নামাজ পড়ে কোন সাহসে ওর টুপিটা খুলে হাঁটুর উপরে লুঙ্গি উঠে হাঁটতেছে, আমি তোকে ছাড়বো না। তো এরকম বলার পরে, অনেক হুমকি দেওয়ার পরে, অনেক ঝাড়ফুঁক করার পরে আমার নানা হঠাৎ সেন্সলেস হয়ে যায়। তো সেন্সলেস হওয়ার পরে এরকম 2 দিন ঠিক থাকে। তো তৃতীয় দিন রাত্রে খুব জোরে একটা আওয়াজ হয়। তো তাকে তার রুমে গিয়ে দেখে সে নাই। তো অনেক খোঁজ করার পরে সকালবেলা তাকে পায় তাদের যে পুকুর ঘাট ছিল, পুকুর ঘাটের সামনে সেন্সলেস অবস্থায় পাওয়া যায়। তো এরকম প্রত্যেক দিন হতো, সে রাত্রেবেলা না যেত, সকালবেলা পুকুর ঘাটের সামনে তাকে পাওয়া যেত। তো এরকম সময় এক সময় তাকে শিকল দিয়ে বেঁধে রাখার পরেও তিনি নাই হয়ে যেত। তো ওই দিন সবাই টের পেল যে কি ঘরের অনেক জোরে একটা আওয়াজ হয়। তো তার যে মা, সে বলল যে কি ইয়াকে খবর দিতে, আনোয়ারকে। তো তার চাচা এসে উঠানের মাঝখানে তিনি কি করলো, সূরা পড়ে সব যা পড়ে 3টা তালি দেয়। 3টা তালি দেওয়ার পরে হঠাৎ করে তার সামনে এসে আমার নানা পড়ে। এরকম নানা পড়ার পর তারপরে এটা সবার চোখের সামনেই ঘটে। জি সবার চোখের সামনে ঘটে। তো সবার চোখের সামনে তাকে ঘরে এনার পরের দিন আবার সেম, তাকে আবার ইয়াতে পাওয়া যায়। এরকমের মাঝখানে অনেকের কাছ থেকে ইয়া শুনতে পারে তার মা যে কি তিনি নাকি ডাব গাছে উঠে, মানে ট্রলিং করে টিকটিকি যেভাবে উঠে যায়, টিকটিকির মতো উঠে খালি ডাব পেরে মানুষের গায়ে ফেলার চেষ্টা করতো। অনেক সময় কুকুরের মতো রাস্তাঘাটে দৌড়াতো। আর একটা আজব কাজ করতো ভাই, যে কি পুকুরের মাঝখানে গিয়ে সে ভাসতো না, একটা জায়গায় স্টেবল হয়ে সে কি করতো, কি জানি বলতো আর তালি দিত, 3টা তালি দিত, কি জানি বলতো আর 3টা তালি দিত। তো এরকম এক সময় আমার তার যে চাচা, সে কোনোভাবেই তাকে ঠিক করতে পারতেছিল না। তো এক সময় তাকে ইন্ডিয়ায় নিয়ে যাওয়া হয়, ইন্ডিয়ার যে একটা বড় আলেমের কাছে নিয়ে যাওয়া হয়। তো সে আলেম অনেক কষ্টে 1 মাস ট্রাই করার পরে খুব কষ্টে জিনটাকে তাড়াতে পারে খুব। তো তাকে একটা তাবিজ দেয় যে তাবিজটা সারা জীবন পড়তে হবে, যদি খোলে তার সমস্যা হবে। ইনফ্যাক্ট রাসেল ভাই, এখনো তার হাতে সেই তাবিজটা আছে, সে এখনো জীবিত আছে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি মাহফুজুর লিমন আমাদের সাথে লিখে আছেন এবং তিনি লিখেছেন আর্জেন্টিনা, সম্ভবত আর্জেন্টিনা সাপোর্টার বিপ্লব হুসাইন আমাদের সাথে আছেন এবং তার মেসেজ কেন পড়া হচ্ছে না সেটা তিনি জিজ্ঞেস করেছেন। ইশতিয়াক আহমেদ শুভ আমাদের সঙ্গে আছেন। এর মাঝখানে তো ঘটনা শুনছিলাম, এর মাঝখানে কি মেসেজ পড়ার কোনো সুযোগ ছিল ভাই? জাহিদুল ইসলাম জাহিদ আমাদের সঙ্গে আছেন খুলনা থেকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও MRH হাসিফ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন শান্ত, আরশাদ খান অনন্ত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আলমগীর মেহেদী রাজশাহী দুর্গাপুর থেকে, আশরাফুল মাহমুদ অ্যাশ কুয়েত থেকে শুনছেন তিনি, মাহমুদুল নীরব আমাদের সঙ্গে আছেন সৈয়দ জামিল, এছাড়াও আমাদের এবং তিনি বলছেন যে আজকের দিনটা যৌথ আছে। ম্যাক্সিমাম ঘটনা সবাই প্রশংসা করছেন, এখন পর্যন্ত যে ঘটনাগুলো পেয়েছি প্রশংসা করেছেন সবাই। অজয় বসাক আমাদের সঙ্গে আছেন, রাকিব রোমেল আমাদের সঙ্গে আছেন, মাহিম রহমান আমাদের সঙ্গে আছেন, SAIM আবির আমাদের সঙ্গে আছেন। ফ্রাইডে মানেই রাত 12টা, সেটা তিনি বলেছেন। আরিয়া সিদ্দিকা ইনা আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি। এছাড়াও AH নিবিড় এবং তিনি লিখেছেন ব্রাজিল। MD নাইমুর রহমান আমাদের সঙ্গে আছেন কাজী ইমরান মাহমুদ আমাদের সঙ্গে আছেন, চন্দন। এছাড়াও MD তাজুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, আকসা বাহার মির্জা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই এই মুহূর্তে MD নাইমুর রহমান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। মোহাম্মদ আলামিন এবং চট্টগ্রাম থেকে তিনি শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মনির। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রিফাত ইসলাম। মেসেজটা পড়েন প্লিজ, আমি মেসেজ পড়ে ফেললাম। আমাদের সঙ্গে আছেন আলমগীর হোসেন মেহেদী, তিনি ঘটনা শেয়ার করতে চান, পাঠিয়ে দিন স্টুডিওতে এসে, তাহলে আপনার ঘটনা এখনই পাঠিয়ে দিন ভূত FM @radiofurti.fm এই অ্যাড্রেসে, এবং অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে আসতে চান এবং আপনার অ্যাড্রেসটা আমি যদি স্পেলিংটা বলি তাহলে স্পেলিংটা হচ্ছে BHWTFM @radiofort.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ
এই অ্যাড্রেসে ঘটনা পাঠিয়ে দিতে হবে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমার সঙ্গেই থাকবেন। স্টেডিয়াম রেডিও ফুর্তি FM অ্যান্ড ডিউ ফুর্তি। Booth FM. The night comes alive with God. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি FM। আমি রাস্তার আছি সাথে, এবং এই মুহূর্তে আমি চলে যাব আমাদের শেষ অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম সম্রাট মেহেদি, আমি ভোলা থেকে এসেছি। জি, শুনি আপনার ঘটনা। হ্যাঁ, ঘটনাটি ঘটেছে আমার দুই নানার সাথে, দেশের বাড়িতে ঘটনাটি। আমি তখন অনেক ছোট ছিলাম। খুবই কমন একটা স্টোরি, এবং ওনার যে কটা স্টোরি আছে সবগুলো খুব কমন, এবং আমাদের খুব অদ্ভুত লেগেছে যে এই কমন স্টোরিগুলোই বারবার কেন আমাদের শুনতে হয়, এবং বিভিন্ন মানুষ এই স্টোরিগুলো নিয়ে আমাদের কাছে আসেন, এবং একই ঘটনা অনেকের সাথে ঘটে। তার মানে ঘটনাগুলোকে সত্যি শুনে দেখুন, খুবই কমন একটি ঘটনা। হয়তো আপনাদের আশেপাশের মানুষের সাথেও এরকম প্রতিনিয়ত ঘটছে। হ্যাঁ, আমি তখন অনেক ছোট ছিলাম, আমার নানুর কাছ থেকে ঘটনাগুলো শুনেছি আমি। তো আমার নানা বাড়ি যে ছিল, সে নানা বাড়ির পাশে ছিল একটি পুকুর, পুকুরের পাশে ছিল একটি বড় তেঁতুল গাছ। তো ঘটনাটি হলো সেই তেঁতুল গাছটি নিয়ে। হ্যাঁ, গাছটি অনেক বড় ছিল বটে, কিন্তু কোনো ফল ছিল না গাছে। তো আমার নানারা সিদ্ধান্ত নিল যে গাছটি কেটে ফেলবে। তো একদিন তারা সিদ্ধান্ত নেয় পুরোপুরি ভাবে যে গাছটি কেটে ফেলবে। তো ওদিনের মতো যায়, রাতে তাদেরকে স্বপ্ন দেখায় যে গাছটি কাটতে না, কিন্তু ওনারা স্বপ্নকে কোনো গুরুত্ব দেয়নি। ওনারা গাছটি কাটবেই, যে কি হয় ওটা দেখবেই, তার জন্য ওনারা পরের দিন গাছটা কাটতে যায়। এবং কি গাছটি কাটতে কাটতে দুপুর গড়িয়ে যখন আসে, প্রায় তখনই একটি হুজুর এসে বলে আর কি যে এই গাছটি তোরা কাটছিস, পরবর্তীতে তোদের সমস্যা হতে পারে। হুজুরের কথা আমার দুই নানা গুরুত্ব না দিয়ে ওনাদের কাজ শুরু করে আর কি কাজ করতে থাকে। হুজুরকে বলে যে আপনি আপনার কাজে যান, আমরা আমাদের কাজ করতে দেন। তো এই কথা বলে যখন হুজুর হঠাৎ চলে যায়, তখন তারপর গাছটা প্রায় কাটা শেষ হয়ে গেছে। তো আমার দুই নানার ভিতরে এক নানা গোসল করতে পুকুরে যায়, এক নানা খাবার দাবার করার জন্য ঘরে আসে। তো উনি যখন খাবার দাবার খেতে ঘরে আসে, খাওয়া দাওয়া শেষে ঘর থেকে বের হয়, ওই মুহূর্তে ওনার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে উঠানের ভিতরেই আর কি দাপড়াদাপড়ি করেই মারা যায়। আর একজন পুকুরে গোসল করতে যায়, ওনাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যায়নি। তো 2-3 ঘন্টা পর ওনার লাশটা আর কি মৃতদেহটা ভেসে উঠে। বাট এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। তো এই যে গাছ কাটা, পুরনো এলাকার যে গাছ কাটা, সেই গাছ কাটাগুলো নিয়ে কোনো একটা গাছ কেটে ফেললে সমস্যার সৃষ্টি হয়, এটা আমরা প্রতিনিয়ত শুনি। আমরা আমাদের গ্রামের কোন একটা গ্রামের পুকুর, যে পুকুরে কিনা প্রতি বছর একজন করে মানুষ মারা যায়। দিস আর দ্য ভেরি কমন স্টোরিজ, এবং এইগুলো সব জায়গাতেই মোটামুটি আছে। এবং তারপরেও আমরা বিশ্বাস করতে চাই না। আমি বলছি না যে বিশ্বাস করতে হবে বা বিশ্বাস করার জন্য আমি জোর করছি না, কিন্তু আমরা সন্দেহ প্রকাশ তো করি, তাই না? এবং আমাদের সন্দেহ থাকাটাও যে খুব খারাপ